মানুষের মনকে নিয়ে, মানুষের অর্থনীতিকে নিয়ে, মানুষের জীবিকাকে নিয়ে, মানুষের পেশাকে নিয়ে যে ভয়ঙ্কর খেলা শুরু হয়েছে, সেই খেলাটা আপনাদের সামনে সংক্ষেপে খুলে বলতে হবে। তবেই আপনারা বুঝবেন দাঁতনের মাহাত্ম্যটা কি। কেন এখনো আমি গ্রামে গঞ্জে সুযোগ পেলেই নদীতে পুকুরে স্নান করি, কেন আধুনিক রাসায়নিক যেসব ওষুধপত্র থেকে শুরু করে কেন আমি সেগুলো ব্যবহার করি না। আপনাদের জ্ঞাতার্থে জানাই, আমি ওষুধ খাই না। শেষ ওষুধ খেয়েছিলাম আমার মনে আছে 1985 সালে, যখন আমার ম্যালেরিয়া হয়েছিল, তখন ওই ক্লোরোকুইন অ্যান্টিবায়োটিক খেয়েছিলাম। 1985 পরে এখন কত 2024 সাল চলছে, কত বছর কেটে গেছে বলুন দেখি। তো আমি তো ওষুধ ছাড়াই বেঁচে আছি। কিভাবে বেঁচে আছি? এই সব প্রশ্নের উত্তর আজকের আলোচনায় আপনারা পাবেন আশা করছি। একটু ধৈর্য ধরে শুনতে হবে। 2020 সাল আমি জামশেদপুর থেকে ফিরছি, তখনও করোনা লকডাউন শুরু হয়নি। সময়টা এইরকম মার্চের 19 বা 20 তারিখ 2020 সালের মার্চের 19 বা 20 এরকম সময়ে আমি আমার এক পাঠকের বাড়ি থেকে জামশেদপুর থেকে এক্সপ্রেস ট্রেনে ফিরছিলাম। আর তখন আমি দেখলাম আমার ট্রেনে সবাই সহযাত্রী বেশিরভাগই মাস্ক পরে আছে এবং ঘন ঘন হাত ধুচ্ছে। কারণ ততদিনে করোনার যে ভয়ঙ্কর ব্যাপার টেলিভিশনে প্রচার শুরু হয়ে গিয়েছিল, আপনারা জানেন। লকডাউন তো সঙ্গে সঙ্গে হয়নি, আগে কিছুদিন ধরে এই মিডিয়াতে করোনার অনেক প্রচার আমরা দেখেছিলাম। একটা ভয়ানক নাকি রোগ এসেছে, চীন থেকে এসেছে, চীন নাকি এই ভয়ঙ্কর ভাইরাস আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। তার ফলে লোকজন মাস্ক পরা শুরু করেছিল, কারণ টিভিতে দিনরাত বলা হচ্ছিল মাস্ক পরুন, মাস্ক পরুন, হাত ধুন, হাত ধুন, ঘন ঘন হাত ধুন। তখন মানুষ অবশ্য ভাবেনি যে হাত ধুতে ধুতে চাকরি বাকরি, পেশা, জীবিকা, এমনকি জীবনটাও ধুয়ে ফেলবে। তখন মানুষ ভাবেনি, কারণ মানুষ তখন ভয় পেয়েছিল। কিসের ভয়? মৃত্যু ভয়, মরে যাওয়ার ভয়। ওরে বাবা রে, কি ভয়ঙ্কর একটা রোগ এসেছে যার নাম করোনা, তাতে করে নাকি সব মানুষ মরে যাবে। ফেসবুকেও এরকম অনেক পোস্ট আসছিল, অনেক তথাকথিত বিজ্ঞানীরা টুইট করছিলেন, লিখছিলেন, বলছিলেন যে কোটি কোটি মানুষ নাকি করোনায় মারা যাবে। তাই ভয়ানক একটা ভয়। তো আমি ট্রেনে দেখছিলাম, লোকজনগুলোকে দেখছিলাম, তারা কেমন ভয় ভয় মুখে মাস্ক পরে ঘন ঘন স্যানিটাইজার দিয়ে তারা হাত ধুয়ে চলেছিলেন, হাত ধুয়ে চলেছিলেন। তখন আমার মধ্যে একটা প্রশ্ন জাগে। কি প্রশ্ন? কত ভয়ানক এই রোগ আমি একটু নিজে দেখতে চাই, বুঝে নিতে চাই। তখন আমি একটা কাণ্ড করেছিলাম। অনেকেই শুনে হয়তো ভাববেন কি রকম, লোকটা পাগল নাকি, কি কাণ্ড করেছিলাম শুনুন। তো সেই সময় আমি খেয়াল করলাম যে সবাই যখন হাত ধুচ্ছে, হাত ধোয়াধুয়ি নিয়ে ব্যস্ত আছে, সেই সময় আমি ঠিক করলাম যে জামা কাপড় পরে আমি ফিরছি, সেই জামা কাপড়টা আমি কিন্তু আর ধোবো না। বেশ কিছুদিন কিন্তু আমি সেই জামা কাপড়টা আর ধোবো না। কেন? আমাকে দেখে নিতে হবে, বুঝে নিতে হবে যে জামা কাপড়টা আমি যদি না কাচি বা না ধুই, সবাই তো এত ধোয়াধুয়ি করছে, শাকসবজি পর্যন্ত ধুচ্ছে, আমি তখন ইচ্ছে করে ওই জামা কাপড়টাই যেটা পরে আমি ট্রেনে করে ফিরছিলাম, ওটা পরেই প্রতিদিন বেরোতাম। তারপরে দুদিন পরে লকডাউন হয়ে গেল। 24 তারিখ থেকে, মার্চের 24 তারিখ থেকে লকডাউন শুরু হলো। চারদিকে শুনশান। আমি ওই জামা কাপড়টা পরেই প্রতিদিন বেরোতাম, সন্ধেবেলা বিকেলবেলা।
হাঁটতে, যতদূর হেঁটে হেঁটে যাওয়া যায়, কারণ তখন সব বন্ধ, সব বন্ধ। তখন আমি আশপাশের এলাকাগুলো দেখতাম, পাগল ভিখারি দেখতাম, তারা শুয়ে আছে, খাবার দাবার নেই। আমি চেষ্টা করতাম তাদের কাছে কোনো খাবার দাবার পৌঁছে দেওয়ার। ওই লোকগুলো কিন্তু কেউ মাস্ক পরেনি, ঠিক এই পাগল ভব করে। আর তখন তো রাস্তায় ভিখারিও ছিল না, পাগল দু একটা দেখা যেত, কারণ তখন সুস্থ লোক ভয়ে রাস্তায় বেরোতো না। ওরে বাবা, রাস্তায় বেরোলে যদি করোনা হয়ে যায়। তো এইভাবে আমি বেশ কিছুদিন, প্রায় মাস খানেক, তারও বেশি হবে, আমি ওই জামা কাপড় নিয়েই ঘোরাফেরা করলাম। হাত ফিরে এসেছে হাত ধোয়া, আগে হাত ধুতাম, সেটাও বন্ধ করে দিলাম, দেখি তো হাতই ধোবো না। তারপরে দু একজন পরিচিতর বাড়িতে দেখলাম করোনা হয়েছে, খবর পাওয়া গেল। তো আমি সেই বাড়িতে চলে গেলাম, খাওয়া দাওয়া করলাম, চড়াচড়ি করলাম, কিন্তু আমার করোনা হলো না। তারা ভয় পেয়ে বলল, এ কি আপনি এখানে জানেন না আমাদের বাড়িতে করোনা হলো, তাতে কি হলো? আমি ওই জন্যই এসেছি। তো তাদেরকে যতটা পারি হেল্প করলাম, খাবার দাবার। তখন তো মানুষ করোনা মানে বুঝতেই পারছেন, দরজা জানলা বন্ধ করে দেয়। নিজের আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, কেউ কাউকে চেনে না। একটু কাশির শব্দ শুনলেই কি আতঙ্ক, বিশেষ করে শহরগুলোতে। তো এইটা করার পরে আমি উপলব্ধি করলাম যে না, আমি তো সুস্থ আছি, আমার তো কোনো সমস্যা নেই। তারপরে আমি প্রশ্নগুলো করা শুরু করলাম। কি প্রশ্ন? যখন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে কেরালা, পশ্চিমবঙ্গে করোনা, কেরালায় করোনা, অন্ধ্রপ্রদেশে করোনা, গোটা দেশে করোনা, বাংলাদেশে করোনা, শ্রীলঙ্কায় করোনা, মালয়েশিয়ায় করোনা, আন্দামানে করোনা, ফ্রান্সে করোনা, নরওয়েতে করোনা, ইটালিতে করোনা, পৃথিবীর সর্বত্র শুধু তখন একটাই রোগ, আর কোনো রোগী ছিল না। আর কোনো রোগী ছিল না, কি ছিল? শুধু করোনা, করোনা আর করোনা। তখন আমার মধ্যে প্রশ্ন জাগলো, পৃথিবীতে আর এত এত রোগ এসেছে আগে, প্লেগের মতো রোগ এসেছে, গুটি বসন্তের মতো রোগ এসেছে, আপনারা জানেন। কলেরায় অনেক মানুষের মৃত্যু হতো আগে, আপনারা জানেন। তাহলে তখন তো গোটা পৃথিবীতে সমস্ত দেশে, 200-র বেশি দেশে একসাথে কোনো রোগ আসেনি। কি করে হলো? কারণ পৃথিবীর বিভিন্ন দেশের জলবায়ু আলাদা, কোনটা ঠান্ডার দেশ, কোনটা গরমের দেশ, কোনটা অত্যধিক গরমের দেশ, কোনটা অত্যধিক ঠান্ডার দেশ। তো সব রকম জলবায়ুতে তো করোনা বা কোনো ভাইরাস বা জীবাণু বাঁচে না। তাহলে কি করে সমস্ত পৃথিবীতে একবারে একসাথে করোনা এসে গেল? তখন থেকেই আমার মনে প্রশ্নটা শুরু হলো। আমি তখন পড়াশোনা করা শুরু করলাম, স্টাডি করা শুরু করলাম। তখন দেখলাম, আরো কি দেখলাম, সমস্ত ছোট দোকানপাট বন্ধ করে দেওয়া হলো করোনার কারণে, বাজার বন্ধ করে দেওয়া হলো। সকালে হয়তো 9টা থেকে 11টা, 2 ঘন্টার জন্য বাজার। তো সেই বাজারে কি ভিড়, কি ভিড়, মারাত্মক ভিড়। তখন আমার প্রশ্ন জাগলো, ওরে বাবা, এ তো আরো ভিড় বাড়ছে, তাহলে তো আরো বেশি করোনা হবে। তাহলে মাত্র 2 ঘন্টার জন্য বাজার খোলা কেন? প্রশ্ন জাগলো। আরো কি প্রশ্ন জাগলো, যখন আমি দেখতে পেলাম মলগুলো খোলা, অনলাইনের মাধ্যমে কেনাকাটা হচ্ছে, সব হচ্ছে, বাড়ি বাড়ি মাল পৌঁছে যাচ্ছে। যে মাল পৌঁছে দিচ্ছে তার করোনা হচ্ছে না, যে মাল বিক্রি করছে অনলাইনে তার হচ্ছে না। বড় বড় বিগ বাজারের মতো যে শপিং মলগুলো, সেখানে লোকে মাল কিনতে যাচ্ছে, সেটা বন্ধ নয়, ছোট দোকান বন্ধ। আত্মহত্যার হার বেড়ে গিয়েছিল। তাহলে কি দাঁড়াচ্ছে? করোনা কত করলো, তার চেয়ে অনেক বেশি মানুষ আত্মহত্যা করলো। কেন? এইবার আমি খেয়াল করে দেখলাম, করোনা শুধু টিভিতে আছে, টেলিভিশন খুললেই করোনা। এখানে করোনা, অন্ধ্রপ্রদেশে করোনা, কেরালায় করোনা, মধ্যপ্রদেশে করোনা, কিন্তু আমার আশেপাশের কোনো মানুষ রাস্তায় করোনাতে পড়ে মরে আছে আমি দেখিনি। যদি এতই ভয়ঙ্কর মহামারী হয়, আমরা তো দেখেছিলাম, আমরা দেখেছি ইউরোপে 4th শতাব্দীতে, 14th সেঞ্চুরিতে আমরা দেখেছি যে অলমোস্ট half of the European population was wiped out by the bubonic plague. ভয়াবহ বিউবনিক প্লেগে ইউরোপের প্রায় 50% জনতা, মানুষ মারা গিয়েছিল। ইঁদুর বাহিত একটি রোগ, তথ্য তাই বলছে। রাস্তাঘাটে মানুষ মরে পড়ে থাকতো,
প্লেগের সময়, যাকে বলা হয় ব্ল্যাক ডেথ। কিন্তু করোনা এত বড় এত মারাত্মক একটা মহামারী বলছে ওরা, কিন্তু রাস্তাঘাটে কোনো মানুষ করোনায় মরে পড়ে আছে আমি দেখলাম না। আমি দেখলাম যে পাগল মাস্ক পরেনি, সে দিব্যি বেঁচে আছে। বরং আমি দেখলাম ভদ্রলোকরা যারা শিক্ষিত এসি ঘরে বাস করে তারা ভয় পাওয়া শুরু করলো, তারা মারাত্মক ভয় পেল। সর্দি কাশি আগেও হয়েছে, মানুষ অতটা গুরুত্ব দেয়নি, কিন্তু এইবার যেহেতু বলা হচ্ছে করোনা একটা সর্দি কাশি, কিন্তু সেটা ভয়ানক, সঙ্গে সঙ্গে মানুষ কি হলো, টেস্ট করতে শুরু করলো। টেস্ট, হ্যাঁ আপনাদের জানাই এই টেস্টের মধ্যে কিন্তু গন্ডগোলটা লুকিয়ে আছে। এই টেস্ট আমিও অনেককে দিয়ে করিয়েছি, করোনার টেস্ট, পজিটিভ না নেগেটিভ, পজিটিভ না নেগেটিভ, এরকম ঘটনাও আছে। সকালবেলা টেস্ট করা হলো, পজিটিভ বেরোলো, করোনা রোগী। বিকেলবেলা টেস্ট করা হলো, তখন দেখা গেল আর করোনা নেই, নেগেটিভ। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? অর্থাৎ এই টেস্টের যিনি আবিষ্কর্তা ছিলেন ক্যারি ম্যালিস, তিনি পরিষ্কার বলেছিলেন এই রোগ দিয়ে কোনো রোগ নির্ণয়, এই টেস্টিং সিস্টেম দিয়ে কোনো রোগ নির্ণয় করা যাবে না। এটা শুধুমাত্র গবেষণার জন্য, রিসার্চ করার জন্য। অর্থাৎ করোনার সময় আমরা প্রথম জানতে পারলাম কি উপসর্গহীন করোনা। কিরকম? আপনার কোনো সমস্যা নেই, সব নর্মাল, আপনি কাজ করছেন, খাওয়া দাওয়া করছেন, ঘুমোচ্ছেন, মাঠে আঙুল দিচ্ছেন বা কাজ করছেন, কৃষি কাজ করছেন, কোনো সমস্যা নেই। কিন্তু টেস্ট করলে দেখা গেল আপনার করোনা। কিরকম ব্যাপার? বলা হলো আপনি অসুস্থ। ওরা বলল হ্যাঁ এরকম হতে পারে। কি হতে পারে? যে রোগটা আপনি টের পাচ্ছেন না আপনার মধ্যে, আপনি সুস্থ, অথচ ওরা বলল রোগী আপনি, করোনা, আপনাকে 14 দিন আলাদা থাকতে হবে। মানে একটা ভয় দেখানো শুরু হয়ে গেল। কেন প্রশ্ন করবেন না? রোগ হলে তো মানুষ অসুস্থ হয়, তা হয় মাথা ধরে, নাই জ্বর আসে, ঘুমোতে পারে না, খিদেও হয় না, তাই তো, বা অনেক রকমের সমস্যা হতে পারে রোগ হলে। কিন্তু করোনা এমন একটা রোগ হলো যে যাদের কোনো উপসর্গ নেই, সিমটম নেই, তাদেরকেও বলা হলো করোনা রোগী। কিভাবে বলা হলো? বলা হলো অ্যাসিমটোমেটিক। অর্থাৎ করোনা হয়েছে কিন্তু করোনার কোনো বৈশিষ্ট্য নেই, কোনো উপসর্গ নেই। আগে কখনো আমরা ভেবেছিলাম এরকম? টিবি হলে বুঝি রক্ত পড়ে, যে কোনো অসুখ হলে একটা সিমটম থাকে। তো তাহলে এই প্রথম আমরা একটা রোগ দেখতে পেলাম মিডিয়ার কল্যাণে, যে রোগটা আপনার শরীরে কোনো সমস্যা তৈরি করতে পারছে না, আপনার হাঁচি কাশি পর্যন্ত নেই, জ্বর নেই, আপনি খাওয়া দাওয়া সবকিছুই করছেন, অথচ আপনার মধ্যে নাকি সেই ভয়ঙ্কর প্রাণঘাতী রোগ বাসা বেঁধেছে। কিরকম হলো? আমার প্রশ্ন জাগলো। আমি তখন বুঝলাম এটা একটা প্রচার মাত্র, যাতে করে ব্যবসাটা করা যায়। কিসের ব্যবসা? আসছি, ব্যবসাটা হয়ে গেছে। এখন আবার নতুন করে করোনার ভ্যাকসিন তৈরি হচ্ছে, জানেন তো? আবার আসবে ভ্যাকসিন, ভ্যাকসিনের কিন্তু শেষ নেই, আরো অনেক রকম ভ্যাকসিন আসবে। আমি এইখানে যে আলোচনাগুলো করব তার মধ্যে ভ্যাকসিনটা অবশ্যই গুরুত্বপূর্ণ, জেনে বুঝে নেবেন। আমি বারবার করে বলি গণতান্ত্রিক দেশ, আমি কাউকে নিতে বারণ করতে পারি না, কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া কি, সাইড এফেক্ট কি আছে, সুপ্রিম কোর্ট এ ব্যাপারে কি বলেছে, আমাদের সংবিধান কি বলেছে, এই সমস্ত ব্যাপারগুলো আপনাদের জানতে হবে, বুঝতে হবে। কারণ আইনত সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে কোনো ভ্যাকসিন বাধ্যতামূলক, করোনা ভ্যাকসিন তো নয়, বাধ্যতামূলক নয়। এবং আগামীতে যে ভ্যাকসিনগুলো আসবে, কি কি আসবে আমি বলে যাব, আজকেই মিলিয়ে নেবেন, সেগুলো বাধ্যতামূলক নয়। কিন্তু এই তথ্যগুলো আপনাদের কোনো টেলিভিশন বা মিডিয়ায় দেবে না, আমরা দেব, আমাদের কাছে সেই তথ্য আছে। তো যাই হোক, এবার আরেকটু পিছিয়ে যাই যেখানে ছিলাম। তারপরে দেখা গেল খবরে আসতে শুরু করলো কি, জানা গেল 99% লোক নাকি ঘরে বসেই সুস্থ হয়ে যাচ্ছে। কারো কারো নাকি হসপিটালে যেতে হচ্ছে, কিন্তু বাকিরা ঘরে বসেই সুস্থ। তারপরে দেখা গেল ওরা যে পোর্টাল করেছিল, ওরা যে সাইট করেছিল, আর
ওয়ার্ল্ডোমিটার বলে। তো সেইখানে দেখা যাচ্ছে সুস্থতার হার 99%, 98% মানুষ সেরে উঠছেন। তখন প্রশ্ন জাগলো, একদিকে যখন ওরা বলছে এত ভয়ঙ্কর একটা ভাইরাস, এত প্রাণঘাতী ভাইরাস, অপরদিকে আবার ওরাই বলছে, ওদের পেপারেই বলছে যে না না 99% লোক ঘরে বসে সুস্থ হয়ে যাচ্ছে, ওষুধ লাগছে না। তাহলে কিরম ব্যাপারটা দাঁড়াচ্ছে বলুন দেখি, ভয়ানক ব্যাপার। তাহলে কোনটা সত্যি? ওরা সত্যিটা বলছে, ছোট্ট করে বলছে, আর মিথ্যেটা বড় করে বলছে। জানেন তো, ওই আমাদের ইতিগজের মতো অবস্থা। যুধিষ্ঠির ইতিগজটা আস্তে করে বলেছিল, জানেন তো, অশ্বত্থামা হত ইতিগজ। তো অশ্বত্থামা হতটা জোরে বলেছিল, জানেন তো। তো যাতে করে কি হলো, সবাই বললো অশ্বত্থামা মারা গেছে, তাই তো সবাই বুঝলো। কিন্তু ওই নামে যেটা হাতি ছিল সেটা আস্তে করে বলা হয়েছিল। শ্রীকৃষ্ণ তাকে এই কৌশলটা বলে দিয়েছিল যে আস্তে করে বলতে হবে। তো যুধিষ্ঠির প্রথমে রাজি হননি, পরের দিকে বৃহত্তর স্বার্থে, পাণ্ডবদের বিজয়ের স্বার্থে তিনি মেনে নিয়ে বলেছিলেন ঠিক আছে আমি আস্তে করে বলব। ব্যাপারটা তাই হল। তো অশ্বত্থামা হত মানে করোনা কত ভয়ঙ্কর এটা ওরা বেশ জোরে জোরে বলতে শুরু করলো। ভয়ঙ্কর প্রাণঘাতী রোগ, আজকে এত মারা যাচ্ছে, আজকে হসপিটালে জায়গা হচ্ছে না, দিল্লি শ্মশানে জায়গা হচ্ছে না, অমুক জায়গায় হচ্ছে না, তমুক ভয়ঙ্কর অবস্থা, ওটা জোরে জোরে। আর এই যে সেরে উঠছে সুস্থতার হার এত, ওটা ছোট্ট করে, ওটা কেউ বললো না, ওটা শুধু ছাপা থাকলো, লোকে যারা পড়ার পড়লো, কিন্তু প্রচার করা যেটাকে বলা হচ্ছে, যেটা ভয় যেভাবে প্রচার করেছিল এটা করলো না। তখন ছকটা আরো পরিষ্কার হয়ে গেল যে কেন এটা হচ্ছে। তারপর কি হলো দেখুন, মিলিয়ে নেবেন এক এক করে। তারপরে মানুষ ভয় পেতে শুরু করলো, আরো বেশি করে ভয় পেতে শুরু করলো। আপনার পাশের ঘরে আপনজন, আপনার স্ত্রী বা আপনার স্বামী একটু কেশে ফেলেছিল বা একটু গাটা গরম ছিল, 5 বছর 2 বছর 3 বছর আগে হলে আপনি গুরুত্বই দিতেন না, ফলের রস খাওয়াতেন বা জ্বরটা বাড়লে জলপটি দিতেন, বড় জ্বর জলপটি দিয়ে জ্বরটা নামাতেন, যেটা আমাদের চিরকালীন টোটকা। এভাবেই আমরা জ্বরের মোকাবিলা করেছি, তাই তো। কাশি হলে বাসক পাতা খাওয়ার বিধান আছে, যেগুলো তো মানুষ ভুলে যাচ্ছে। তো যাই হোক, এভাবেই সামাল দিতেন। গ্রামেগঞ্জের মানুষ এখনো টোটকা ব্যবহার করে। কিন্তু এবার কি হলো, আপনি ভয় পেলেন, কাশি হচ্ছে, গা গরম, যাও টেস্ট করো। এবার টেস্ট যত করা হবে, তখন নিয়ম ছিল, আপনার হয়তো হাত ভেঙে গেছে, আপনি হসপিটালে গেছেন হাত ভাঙার চিকিৎসা করতে, ব্যান্ডেজ বাঁধতে গেছেন, তখন কি বলা হলো না করোনা টেস্টটাও করতে হবে, ওটা আগে করতে হবে। কেন করতে হবে? আরে মশাই আমার তো হাত ভেঙেছে, তাহলে আমার যখন হাত ভেঙেছে হাত ভাঙার ট্রিটমেন্টটাই হোক, করোনা টেস্ট কেন করব? কিন্তু ওটা না করলে নাকি ট্রিটমেন্টটাই হবে না। এইবার কি হলো, খেলাটা ভালো করে বুঝুন, এটা হুয়ের খেলা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যাকে বড় বড় পুঁজিপতিরা, ওষুধ ব্যবসায়ীরা, ভ্যাকসিন ব্যবসায়ীরা কিনে ফেলেছিল, হুকে বগল দাবা করে নিয়েছিল। এবার হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা বলল, কি বলল, সমস্ত হসপিটাল থেকে শুরু করে ক্লিনিকে নির্দেশ এলো যে কোনো অসুখের জন্য ট্রিটমেন্ট করতে এলেই তাকে করোনা টেস্ট করতেই হবে। উপায় ছিল না, সাধারণ মানুষ করোনা টেস্ট করলো, নাহলে তো অন্য চিকিৎসাও হবে না। এইবার ধরুন সেই লোকটা দেখা গেল তার ক্যান্সার প্রবলেম ছিল বা তার অন্য সমস্যা ছিল, সে ট্রিটমেন্ট করতে গিয়েছিল, তো মানুষের তো মৃত্যু হতেই পারে। এইবার যে লোকটা মারা গেল অন্য কোনো রোগে, তাকে টেস্ট করার সময় করোনা পাওয়া গেছিল পজিটিভ, ওই যে টেস্ট হয়েছিল, তখন লোকটা মারা গেছে অন্য রোগে, তাকে বলে দিল করোনা। এরকম বহু ঘটনা ঘটেছে, আমার পরিচিতদের মধ্যেও ঘটেছে। অর্থাৎ এইভাবে সংখ্যাটা বাড়ানো শুরু হলো। তখন দেখবেন অন্য রোগে লোকে আর মরতো না, অন্য রোগ আর ছিলই না, অন্য রোগের চিকিৎসাও ভালো করে হতো না, শুধু একটাই কি ছিল, করোনা করোনা করোনা, আর কোন রোগই যেন পৃথিবীতে নাই, এটা ছিল কায়দা। অর্থাৎ এইভাবে টেস্ট করো আর সংখ্যাটা বাড়াও, টেস্ট করো আর সংখ্যাটা বাড়াও। তারপরে কি হলো, গরিব মানুষগুলো যারা অটো চালায়,
ভ্যান চালায়, যাদের শারীরিক শক্তি লাগে, বিশেষ করে ম্যানুয়াল লেবার, তাদেরকেও মাস্ক পরতে বাধ্য করা হলো, পুলিশ নামলো। আমরা আরটিআই করেছিলাম, রাইট টু ইনফরমেশন। মাস্ক পরার বৈজ্ঞানিক ভিত্তি কি? মাস্ক দিয়ে কি জীবাণু আটকায়? না। ভাইরাস, করোনা ভাইরাসের আকৃতি যেটা, সেটা দিয়ে যদি মাস্ক পরে আপনি তাকে আটকানোর চেষ্টা করেন, তাহলে কি হবে বলুন দেখে? বেড়া দিয়ে আপনি মশা আটকাচ্ছেন, বেড়া দিয়ে মশা আটকানো যায়? যায় না, ঢুকে যাবে তো। ব্যাপারটা ওই রকম। ভাইরাস এত ক্ষুদ্র, 80 মাইক্রন থেকে ন্যানোমিটার থেকে 120, এই যে এত ছোট, ইলেকট্রনিক মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, এরকম ওরাই বলছে। তাহলে সেটা কি করে আপনি একটা কাপড়ের মাস্ক পরে রুমাল দিয়ে আটকে দেবেন? ওটা আসলে কি ছিল? কোনো বৈজ্ঞানিক ভিত্তি ওরা দেখাতে পারেনি। আমাদের কাছে তথ্য আছে, এ নিয়ে আমরা লড়াই করেছি, অনেক জায়গায় অনেক কিছু পাঠিয়েছি, তারা উত্তর দিতে পারেনি। অর্থাৎ এটা ছিল একটা মানসিক মেন্টাল প্রেশার তৈরি করে, একটা সাইকোসিস তৈরি করা, একটা ভয় তৈরি করা, একটা ভীতি তৈরি করা। এটাই ছিল মূল উদ্দেশ্য। তো যাই হোক, তো মানুষ মানল। প্রথম লকডাউনের বেলায় সবাই মোটামুটি মাস্ক পরেছে। ইতিমধ্যে ভ্যাকসিন চলে এলো 2021 সালে। মনে রাখুন, মনে আছে, 2021 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হলো। 14 বা 15 জানুয়ারি থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হলো। তখন তো আমি ইতিমধ্যেই বুঝে গেছি, আমার ফেসবুক থেকে শুরু করে সর্বত্র যেখানে পথে ঘাটে মানুষকে পেয়েছি, বলেছি এটার ভেতরে কোনো ষড়যন্ত্র আছে। সঙ্গে সঙ্গে নেবেন না, দেখুন, অনেকে শুনেছেন। এবং এটার মধ্যে যে সাইড এফেক্ট হতে পারে, সেগুলো আগেকার বিভিন্ন ভ্যাকসিন আমি স্টাডি করে, পড়াশোনা করে উপলব্ধি করেছিলাম। তখন অনেকেই বিশ্বাস করেননি। এখন ছবিটা কি দাঁড়াচ্ছে, কি খবর, ঘটনা চারপাশে কান পাতলেই বুঝতে পারবেন। তো যাই হোক, এলো 2021-এর 15 জানুয়ারি বা 14 জানুয়ারি থেকে আমাদের দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হলো। আমেরিকায় শুরু হয়েছিল 2020 সালের ডিসেম্বর থেকে, অর্থাৎ 1 মাস আগে থেকে আমেরিকায় ভ্যাকসিন দেওয়া শুরু হয়। তখন আমি দেখলাম, কি দেখলাম, যে কোনো ভ্যাকসিন বা ড্রাগের দেখবেন একটা ইনফরমেশন সাইট থাকে, তাকে বলে ফ্যাক্ট শিট। সেখানে আপনি দেখবেন ওষুধ কিনছেন, তো ড্রাগ ধরুন কিনলেন, অনেকে তো পড়েন না, সেখানে দেখবেন তো এক্সপায়ারি ডেট লেখা থাকে না, ওষুধে এক্সপায়ারি ডেট কবে আছে, এবং সেখানে ফর্মুলেশন লেখা থাকে, কি কি দিয়ে তৈরি, কি কি কেমিক্যাল দিয়ে তৈরি, সব লেখা থাকে। তো এইবার এই করোনা ভ্যাকসিন আমাদের দেশে এটা সবচেয়ে বেশি করে দেওয়া হয়েছিল, কি বলুন তো? কোভিশিল্ড। কোভিশিল্ড আপনারা অনেকেরই মনে আছে নিশ্চয়ই। এই কোভিশিল্ড কারা তৈরি করে? সেরাম ইনস্টিটিউট বলে একটা ফার্মা কোম্পানি, পৃথিবীর সবচেয়ে বড় ভ্যাকসিন নির্মাতা কোম্পানি, যার মালিককে আদার পুনাওয়ালা বলে একজন পুঁজিপতি, তার মালিক। এই সেরাম ইনস্টিটিউট শুধু করোনার ভ্যাকসিন বানায় এমন নয়, এখন ওই যে ডেঙ্গু ভ্যাকসিন আসছে, বা এই যে সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন আসছে, 1 মাসের মধ্যে স্কুলগুলোতে দেওয়া হবে। তো এই সমস্ত ভ্যাকসিনই এখন এই সেরাম ইনস্টিটিউট বানায়। এবং কে টাকাটা ঢালে, ইনভেস্ট করে কে? দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের বিল গেটস মহাশয়, যিনি মাইক্রোসফটের মালিক ছিলেন একসময়, জানেন তো? মাইক্রোসফট কম্পিউটার সফটওয়্যার, ওই যে উইন্ডোজ 10, উইন্ডোজ 9, এইগুলো যত রয়েছে মাইক্রোসফটের প্রোডাক্ট, সেটা কিন্তু বিল গেটসের কোম্পানি, ঠিক আছে, মাইক্রোসফট। তো সেইখান থেকে উনি ভ্যাকসিন ব্যবসায় এসেছেন, যে আসুন জনগণের মঙ্গল করবেন, ভালো কথা। তো এইবার আমি সেই যে কোভিশিল্ডের ফ্যাক্ট শিট আছে, সেইখানে দেখলাম কি লেখা ছিল, দেখবেন এই যে ভ্যাকসিন, তার সাইড এফেক্ট থাকে, সেটা লিখে দিতে হয়। কোভিশিল্ডের ফ্যাক্ট শিটেও লেখা ছিল কি, মাইনর সাইড এফেক্ট, মেজর সাইড এফেক্ট, সিভিয়ার সাইড এফেক্ট। যেরকম ছোটখাটো পার্শ্ব প্রতিক্রিয়া, এই যেমন ধরুন যেখানে ইনজেকশন দেওয়া হবে সেখানে একটু ব্যথা হতে পারে, 2 দিনেই সেরে যাবে, ওরা বলে দিয়েছে। আর মেজর কি, ধরুন জ্বর এলো, একটু জ্বর আসতে পারে, শরীর দুর্বল হয়ে যেতে পারে,
এরকম ধরনের সমস্যা হতে পারে, র্যাশ উঠতে পারে, ও এটা হলো মেজর। কিন্তু সিভিয়ার যে সাইড এফেক্ট সেখানে পরিষ্কার লেখা ছিল হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, ব্লাড ক্লট হতে পারে, থ্রম্বোসিস হতে পারে, এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে, অর্থাৎ মৃত্যুও ঘটতে পারে এই ভ্যাকসিন নেওয়ার পরে লেখা ছিল। যদিও বলা ছিল এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, অর্থাৎ 1 লক্ষে 1 জন বা 1 লক্ষে 2 জন এইরকম সংখ্যার মানুষের নাকি হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক হতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এটা তো মানুষকে জানাতে হবে। 1 লক্ষে 2 জন হোক, 1 লক্ষে 10 জন হোক, বাস্তবে এখন হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক কত বেড়ে গেছে চারদিকে খোঁজ খবর করলেই বুঝতে পারবেন। এখন সেগুলো কোনটা কি কারণে হচ্ছে তার তো এখন আমাদের ইউরোপে বা আমেরিকার মতো দেশ হলে এতদিনে তো জানেন আমেরিকাতে মানুষ পথে নেমে কিভাবে আন্দোলন করেছে। আমাদের দেশে তো সেটা হয়নি, আমাদের মানুষের চেতনা এখনো সেই লেভেলে নেই। তো যাই হোক, ওটা লেখা ছিল কিন্তু যে হতে পারে, এবং গর্ভবতী মহিলা থেকে শুরু করে কাদের কাদের ভ্যাকসিন নেওয়া যাবে না, দেওয়া যাবে না সেটাও লেখা ছিল। অ্যালার্জি থাকলে, ফুড অ্যালার্জি বা ভ্যাকসিনে অ্যালার্জি, ভ্যাকসিনে যে ইনগ্রিডিয়েন্টস থাকে মানে যা দিয়ে ভ্যাকসিন তৈরি হয় তার কোনো একটা কম্পোনেন্ট বা ইনগ্রিডিয়েন্টসের ব্যাপারে যদি অ্যালার্জি থাকে তারও নেওয়া যাবে না, এরকম কিন্তু লেখা ছিল। কিন্তু কি হলো, সবাইকে এক দাসে দেওয়া হলো, কারো খবর কেউ নিল না, কাউকে জানানো পর্যন্ত হলো না। অর্থাৎ জেনে বুঝে নেওয়া যে সাইড এফেক্ট এই হতে পারে সেটা বলা হলো না। মানুষ জানতে পারলো না যে রোগটার জন্য আমি ভ্যাকসিনটা নিচ্ছি, সেই রোগটা কত ভয়ঙ্কর সেটা তো মানুষ দেখবেন। আপনি কোনো একটা ভ্যাকসিন কেন নেবেন, যদি রোগটা খুব ভয়ানক হয়তো, এই যেমন কুকুরে কামড়ালে জলাতঙ্ক হয়তো, আপনি তো জানেন ভয়ঙ্কর ব্যাপার। তাও কুকুরে কামড়ালে সঙ্গে সঙ্গে না নিয়ে কুকুরটাকে স্টাডি করার কথা বলা আছে 10 দিন পর্যন্ত। কুকুরটা যদি অসুস্থ হয়ে যায় বা তার রোগ হয় বা সে মারা যায়, তার মানে শিওর বুঝতে হবে যে আপনাকে ভ্যাকসিনটা নিতেই হবে, কারণ পাগলা কুকুর। এখন বাড়ির কুকুর যদি কামড়ায় তাহলে তো আপনি তাকে দেখতেই পাচ্ছেন সুস্থ কি অসুস্থ, তাই তো। কিন্তু বলা হয় যে অচেনা জায়গায় গেছেন, অন্ধকারে কেউ কুকুর বেড়াল আছড়ে দিয়েছে, কামড়ে দিয়েছে, তখন তো আপনি তাকে দেখতে পাচ্ছেন না, স্টাডি করতে পারছেন না যে সে মরে গেল না বেঁচে থাকলো, তখন সে সাইডে নিয়ে নেওয়াই ভালো বলে বলা হয়। কিন্তু পরিচিত কুকুর যখন আপনি দেখছেন, জানছেন, তাকে দেখতে পাচ্ছেন দুবেলা, সে যদি দেখা গেল সুস্থ আছে, দিব্যি আছে, তার মানে আপনার কোনো বিপদ নেই। কারণ জলাতঙ্কের যে র্যাবিস ভাইরাস, সেটা মানুষের শরীরে ইনকিউবেশন পিরিয়ড অর্থাৎ কার্যকর হতে 20 দিন মতো সময় নেয়, কিন্তু কুকুরটি যে বাহক, যে ভেক্টর, সে কিন্তু 10 দিনের মধ্যেই মারা যায়। বুঝলেন তো, এটাই হলো হিসেব। এটা পরিষ্কার করে বলাই আছে, বিভিন্ন সাইটে বলা থাকে, সরকারি যে ওয়েবসাইট গুলো আছে সেখানেও বলা আছে। কিন্তু আমরা দেখতে পেলাম এই করোনার বেলায় মানুষ কিন্তু করোনা রোগটা কত ভয়ঙ্কর, আশপাশে করোনায় কেউ মারা গেছে কিনা বুঝতে পারলো না, টিভিতে বুঝতে পারলো, টিভি থেকে বুঝতে পারলো। আর কি হলো, অন্যান্য রোগের যেমন একটা পার্টিকুলার সিমটম আছে, উপসর্গ আছে, টিবি হলে এরকম হয়, তাই তো, কলেরা হলে এরকম হয়, একটা বোঝা যায়। কিন্তু করোনার সঙ্গে অন্যান্য রোগের আলাদা করে কিছু বোঝা গেল না সেইভাবে। সর্দি কাশি ওই সর্দি কাশি, শ্বাসকষ্ট তো অনেকেরই হতে পারে, অনেক কারণে হতে পারে, এই বৈশিষ্ট্য। কারো কারো নাকি গন্ধের প্রবলেম হলো, তো আমাদের নাক বন্ধ হয়ে গেলে আমরা গন্ধ পাই না অনেক ক্ষেত্রেই। অর্থাৎ করোনার বেলায় কিন্তু কমন কোন সিমটম, মানে যেটা সবার ক্ষেত্রে বোঝা যাবে করোনার একটা সিমটম, টিপিক্যাল সিমটম, যে এটা মানে করোনা হয়েছে, তেমন কিছু ওরা উপসর্গ বলতে পারলো না। বরং কি বললো, উপসর্গহীন করোনা, অর্থাৎ আপনার শরীর টরীর সব ঠিক আছে, চনমনে আছেন, কাজকর্ম করছেন, খাচ্ছেন, দাচ্ছেন, ঘুমোচ্ছেন, তবুও টেস্ট করলে নাকি পাওয়া যাচ্ছে আপনার করোনা, এটা ওরা বললো। বেশ, তখন আমি আরেকটা কাজ করলাম। কি কাজ করলাম জানেন নিশ্চয়ই, এই স্বাস্থ্যবিধি সম্পর্কে
আমাদের কেন্দ্রীয় সরকারের একটা ওয়েবসাইট আছে, মিনিস্ট্রি অফ ফ্যামিলি ওয়েলফেয়ার, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অর্থাৎ পরিবার স্বাস্থ্য মন্ত্রক, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক। সেইখানে আমি দেখলাম করোনা ভ্যাকসিনের ব্যাপারে কি বলা হচ্ছে। সেখানে বেশ কিছু প্রশ্ন উত্তর দেওয়া আছে। সেখানে পরিষ্কার বলা আছে, ভ্যাকসিন ইজ করোনা ভ্যাকসিন ম্যান্ডেটরি, এটা কি বাধ্যতামূলক? সেখানে পরিষ্কার বলা আছে, না, এটা বাধ্যতামূলক নয়, আপনি চাইলে নিতে পারেন, কিন্তু আমরা বলছি নিলে ভালো, কিন্তু বাধ্যতামূলক নয়। একদম সরকার জানিয়ে দিয়েছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের ওয়েবসাইটে এখনো আছে। শুধু তাই নয়, কোভিশিল্ড যে ভ্যাকসিনটা দেওয়া হলো, আমাদের দেশের 90%কে কোভিশিল্ড দেওয়া হয়েছে, কোভ্যাক্সিন কেউ কেউ পেয়েছে। তো সেখানেও পরিষ্কারভাবে লেখা ছিল যে ভ্যাকসিন বাধ্যতামূলক নয়। কিন্তু আমি অবাক হয়ে দেখলাম আমাদের মিডিয়া, আমাদের প্রতিষ্ঠান, আমাদের সংবাদপত্র এই ব্যাপারটা জানালো না। বরং কি বলা হলো, কেমন ভাবে যেন রটে গেল, এই ভ্যাকসিনটা না নিলে বাসে ট্রেনে ওঠা যাবে না, কাজ পাওয়া যাবে না, চাকরি বাকরি পাওয়া যাবে না, এখানে ওখানে যাওয়া যাবে না, তীর্থে যাওয়া যাবে না, অন্যান্য সামাজিক প্রকল্পের সুবিধে বন্ধ হয়ে যাবে। এই রকম ধরনের একটা ভুল ভাল ব্যাপার ছড়ানো গেল, গুজবের মতো ছড়িয়ে গেল। গ্রামগঞ্জের মানুষগুলো যারা ভয় পায়নি, যাদের কাছে মূল ব্যাপার পরের দিনটা কি খাবো, কি করে ছেলে মেয়েগুলোকে পড়াশোনা শেখাবো, সেটা যাদের মূল চিন্তা, তাদের কাছে করোনা কোনো ভয় টয়ের ব্যাপার ছিল না। কিন্তু এইভাবে যখন তাদের রুটি রুচি নিয়ে ভয় দেখানো শুরু হয়ে গেল, যে না, এটা না নিলে তো আমি ট্রেনে উঠতে পারবো না, আমি হকারিটা করতে পারবো না, বাদাম ভাজাটা বিক্রি করতে পারবো না, ওরা সত্যি সত্যি ভয় পেল। ভাবলো, বাবা কি করে, তাহলে কি হবে, সংসার করবে কি, চলবে কি করে? কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল। এবার শুনুন, তারও কিছুদিন পরে খবর কি একদম হয়নি, খবর কিন্তু হয়েছে, আলতো করে হয়েছে, কিন্তু সেই খবরটাকে আমরা আরো বেশি করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। সুপ্রিম কোর্ট জানালো 2021 সালে মে মাসে আমরা তখন এরকম অনেক আরটিআই করছি, জানতে চাইছি সরকারের কাছ থেকে, রাইট টু ইনফরমেশনের মাধ্যমে তথ্য নেওয়া। তখন কেন্দ্রীয় সরকার কি সুপ্রিম কোর্ট পরিষ্কার জানতে চাইল ভ্যাকসিনের ব্যাপারে কেন্দ্রীয় সরকার কি ভাবছে, এটা কি বাধ্যতামূলক? তখন কেন্দ্রীয় সরকার 2021 সালের মে মাসে পরিষ্কার ভাবে জানিয়ে দিল, সুপ্রিম কোর্টকে হলফনামা দিয়ে জানিয়ে দিল, কি জানিয়ে দিল, যে না, করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, আমরা কাউকে নিতে বাধ্য করছি না, যাদের ইচ্ছে হবে তারা নেবে, এটা আমাদের স্ট্যান্ড পয়েন্ট। ভাবুন তো, ততদিনে কিন্তু ভ্যাকসিন দেওয়া অনেকেরই হয়ে গেছে, প্রথম ডোজ অনেকেরই হয়ে গেছে, এটা কিন্তু খবরে এসেছিল। তারপরে আবার সুপ্রিম কোর্ট 2022 সালে আবার এটা জানালো যে এটা আর্টিকেল 21, আমাদের সংবিধানের আর্টিকেল 21 অনুসারে প্রতিটি মানুষের বডি ইন্টিগ্রিটি ব্যাপার আছে, অর্থাৎ তার শরীরকে তার ইচ্ছের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না, অর্থাৎ কোনো ওষুধ বা ভ্যাকসিন তার ইচ্ছের বিরুদ্ধে তার শরীরে প্রবেশ করানো যাবে না। পরিষ্কার এই রায়টা সুপ্রিম কোর্ট জানাবে। কিন্তু ততদিনে তো অনেকে সেকেন্ড ডোজও আবার হয়ে গেছে। কিন্তু দুঃখের কথা এই, এত বড় খবরটা মিডিয়াতে ছোট্ট করে জানানো হলো, এটা নিয়ে তেমন কিন্তু প্রচার হলো না, গ্রামে গঞ্জের মানুষ জানতে পারলো না সেইভাবে। তবে একটা জিনিস আমরা দেখতে পেলাম, প্রথম ডোজ যেমন সরকারি যে হিসেব, তাতে দেখা যাচ্ছে যে প্রায় 98% বা তার বেশি মানুষ প্রথম ডোজ নিয়েছে করোনার। দ্বিতীয় ডোজ দেখা গেল কমতে কমতে 70 বা ওই রকম, তার একটু বেশি হলো দ্বিতীয় ডোজ, অর্থাৎ কমে গেল। এবং তথ্য বলল
যে প্রায় কয়েক কোটি মানুষ, 10 থেকে 11 কোটি মানুষ দ্বিতীয় ডোজ নিল না। এবারে এলো তৃতীয় ডোজ, আজাদি কি অমৃত, তাই তো? আমাদের অমৃত দিচ্ছে ভালোবেসে, ভালো করে। থার্ড ডোজ দেখা গেল, থার্ড ডোজ এখনো পর্যন্ত 30 থেকে 35-30% বা এরকম মানুষ নিয়ে, কেন কমছে কেন? প্রথম ডোজ যদি 98% মানুষ নেয়, 100 জনের মধ্যে 98 জন যদি নেয়, দ্বিতীয় ডোজ কমে 70% হলো কেন? আর তৃতীয় ডোজ কমে অর্ধেক কম হলো কেন? কেন? দুটো কারণে। প্রথম ডোজের দ্বারা যে ভয়টা ছিল, প্যানিকটা ছিল, ওটা তো আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে তাদেরকে যে করোনা কতটা ভয়ঙ্কর। ভয়টা কাটতে শুরু করলো। আজ ধরো নিজে নেওয়ার পরে অনেকেরই সমস্যা শুরু করলো, কারো সমস্যা হলো, এড়াতে শুরু করলো। আর একটি কারণ হলো চাপ কমে গেল। খেয়াল করে দ্বিতীয় ডোজের বেলায় যে চাপ ছিল, প্রথম এবং দ্বিতীয় ডোজে যে চাপ ছিল, তৃতীয় ডোজ বা থার্ড ডোজের বেলায় কি সে চাপ ছিল? সেই রকম প্রেশার কিন্তু ছিল না। বেশিরভাগই যারা নিয়েছেন নিজে থেকে নিয়েছেন, চাপটা কমে গেল। কেন চাপ কমে গেল? কারণ নদিনে কিন্তু মানুষের মধ্যে, আমাদের রাজ্য নয়, সমগ্র ভারতে তথা গোটা বিশ্বে মানুষের মধ্যে কিন্তু ভ্যাকসিনের প্রতি একটা অনীহা তৈরি হয়ে গেল, অর্থাৎ নিতে চাইছে না মানুষ। কিন্তু তৃতীয় ডোজ বা থার্ড ডোজের বেলা অতটা জোর করা হলো না। তাই দেখবেন এখানে আপনারা যারা আছেন, অর্থাৎ সেকেন্ড ডোজ নিয়েছেন কেউ কেউ, কিন্তু থার্ড ডোজ হয়তো সবাই দেননি, নিলেও কম লোক নিয়েছেন, কারণ তেমন জোর ছিল না, অথবা যারা বুঝতে পেরেছেন যার দরকার নেই, ভালো লাগছে না আমার কাছে, তাই তো? এইবারে আমরা কি পেলাম? এইবারে আমরা পেলাম, আমি সেই সময় গ্রামে গঞ্জে গিয়ে অনেক মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলাম যেটা বাধ্যতামূলক নয়, কি কি সাইড এফেক্ট আছে জেনে নিন, ইত্যাদি ইত্যাদি। তো এখন আমরা দেখতে পাচ্ছি, আমরা চাইলে আপনাদের দিয়ে দেবো, খবরে দেখা যাচ্ছে, অনেক মিডিয়া আছে, যে এই কারণে করোনা ভ্যাকসিনের কারণে নাকি সমস্যা হচ্ছে, অনেকের খবরে পড়া দরকার। আশপাশে কানাকানি করলে কথা বুঝতে পারে হচ্ছে ব্যাপারটা। খুব ভালো আছে লোকজন, নেওয়ার পরে শরীর চাঙ্গা হয়ে গেছে না দুর্বল হয়ে গেছে না কি ব্যাপার, এগুলো আশপাশে চোখ কান খোলা করে বুঝতে পারবে। এটাই হোক। এখন আমি যে গ্রামগুলোতে যাই, আজকেও আমরা মাইকে বলছিলাম, তখন বিভিন্ন লোক এসে বললো, হ্যাঁ হ্যাঁ আমাদের এইরকম সমস্যা হচ্ছে, দুর্বল হয়ে গেছে, শরীরে ব্যথা, ব্যথা ভালো হচ্ছে না, কেউ বললো আমার কাশি ভালো হচ্ছে না, কেউ বললো এরকম সমস্যা। আপনারা কেন আগে আসেননি? আগে তো আমরা লিখতাম না, লিখতাম, কেন আগে আসেননি? আপনারা তাই। আমি তখন বললাম, শুন, আমার সাধারণত তো আমি অনেক গ্রামেগঞ্জে ঘুরেছি, সব গ্রামে তো যাওয়া সম্ভব নয়। আর তাছাড়া একটা কথা আপনাদের বলি, সেই সময় যদি ভ্যাকসিন দেওয়ার আগে যদি এসে আপনাদের আমি বারণ করতাম, তাহলে আপনাদের পাগল ভাবতেন, বিশ্বাস করতেন আমাদের কথা। এখন এই সমস্যাগুলো হচ্ছে বলে, ব্যথা হচ্ছে বা জ্বর যাচ্ছে না, হঠাৎ করে কারো কিডনি ফেল হয়ে গেল, হঠাৎ করে দেখা গেল ভালো সুস্থ মানুষ হঠাৎ করে বুক ব্যথা করছে, এই যেগুলো হচ্ছে, এই জন্যই এখন আপনারা আমার কথা শুনতে চাইছেন, বিশ্বাস করতে চাইছেন বা ভাবতে চাইছেন। তাই এই ভুক্তভোগীটা এখন লোকে হচ্ছে বলেই লোকে শুনছে, তাই আমরা এখন ছোটাছুটি করতে পারছি বা আমি করতে পারছি। তাহলে এখন আমাদের কি ব্যাপার, যে কারণে আসা আপনারা করতেই পারেন। সত্যি এখন করোনা ভ্যাকসিন তো মিটে গেছে, তাহলে এখন ওসব গল্প করে কি হবে? কেন আমি এসেছি, কেন না মেটেনি? কারণ লাইনে এখনো 5 থেকে 7টা ভ্যাকসিন আছে, যা 2030-এর মধ্যে দেওয়া হবে। সেই ভ্যাকসিন গুলো সম্পর্কে আপনাদের আমাদের পরিষ্কার ভাবে স্বাস্থ্যবিধিতে বলা যাচ্ছে, অর্থাৎ একজন মানুষের
যাবে না। ইউ ক্যানট ফোর্স অ্যান ইন্ডিভিজুয়াল, ইউ ক্যানট ফোর্স এনিবডি, কারণ এটা স্বাস্থ্যের ব্যাপার। শরীরটা আমার, স্বাস্থ্যটা আপনার। কিছু হলে আপনাকেই ব্যাপারটা দেখতে হবে, বুঝতে হবে। তাই কিভাবে আগামীতে আপনারা ভাববেন, আমি কিন্তু বারবার বলছি, আমি বলছি বলে বিশ্বাস করবেন না। আমার কাছে তথ্য আছে, চাইলে দিয়ে দেব, কোনো সমস্যা নেই। তা সত্ত্বেও বলবো, আমি এখানে এসেছি আপনাকে ভাগানোর জন্য, প্রশ্ন করবার জন্য। হঠাৎ করে সমস্ত বিশ্বে একটা রোগ একসাথে হলো কি করে, আর সবাই আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে গেল কেন? আপনি যদি সুস্থ থাকেন, আপনার রোগ টোগ না হয়, তাহলে কত ওষুধ বিক্রি হবে। আর আপনি যদি অসুস্থ হন, কোটি কোটি মানুষ যদি অসুস্থ হয়, তাহলে কত বেশি ওষুধ বিক্রি হবে। লাভটা কাদের হবে, মুনাফাটা কাদের হবে? এই প্রশ্নগুলো আপনারা করবেন না, ভাববেন না। আমি আপনাদের ভাবাতে এসেছি, কিছু বলতে আমি বলবো, আপনারা গিলে নেবেন, চোখ কান বন্ধ করে বিশ্বাস করবেন, তা কিন্তু বলছি না। আপনারা, আমি বলবো, আপনারা শুনবেন এবং সভা শেষে আপনারা প্রশ্ন করবেন। আমি প্রশ্ন নিতে ভালোবাসি, প্রশ্নটা খুব দরকার। আর মানুষ, বলুন তো, পৃথিবীর সেরা জীবকে, দ্য গ্রেটেস্ট অ্যানিমাল অন দিস প্ল্যানেট, বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রাণীকে? মানুষ তো। আমরা অমৃতের পুত্র কন্যা, আমরাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী। আর মানুষ কেন শ্রেষ্ঠ প্রাণী বলুন দেখি? কুকুরও খায়, আপনিও খান। গরুও খায়, আপনিও খান। গরুও হাগে, আপনিও হাগেন, আমিও হাগি। তাহলে গরু ছাগলের সঙ্গে মানুষের ফারাকটা কোথায় বলুন দেখি? হ্যাঁ, টিভি চালিয়ে দিলে কুকুর দেখবেন, বাড়ির কুকুর টিভি দেখে, আমি নিজে দেখেছি। দেখবেন টিভি চালিয়ে দেবেন, কুকুর দেখছে টিভি, তো আমিও টিভি দেখি, কুকুরও টিভি দেখে। ফারাকটা কি থাকলো বলুন দেখে? মূল ফারাকটা কি? মানুষ ভাবতে পারে, মানুষ প্রশ্ন করতে পারে, প্রশ্ন করতে পারে। প্রশ্ন তো করবেন। বাজারে যখন আপনি একটা বেগুন কেনেন, দেখে নেন তো বেগুনটায় পোকা আছে কিনা। অনেকে তো দেখে, টিপে টিপে দেখে। মাছটা যখন কেনেন, টিপে টিপে দেখেন, বাবা মাছটা ভালো তো, তখন তো আপনারা প্রশ্ন করেন। এবার যদি গিয়ে ওই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন লাল টি শার্ট পরে, ওখানে গিয়ে যদি ওনাকে বলি, ভাই আমাকে 5,000 টাকা দিন তো, উনি আমাকে দিয়ে দেবেন 5,000 টাকা? দেবেন কি? দেবে কি দেবে না? না। উনি আবার কি বলবেন, কেন দেবো আপনাকে 5,000 টাকা? আপনি পাগল নাকি? তাহলে উনি প্রশ্ন করবেন যে আমি যে ওনাকে 5,000 টাকা চাইছি, কেন চাইছি? তাই তো প্রশ্ন করছেন। তা কেন প্রশ্ন করছেন? উনি মানুষ বলে প্রশ্ন করছেন। তো এইবার আপনি একটা খাবার দাবার কিনছেন, আলু কিনছেন, গরিব মানুষের কাছ থেকে বেগুন কিনছেন, তখন আপনি দেখে নিচ্ছেন বেগুনটা পোকা আছে কিনা। আর আপনার শরীরের মধ্যে কি ঢোকানো হচ্ছে, আপনার শরীরের মধ্যে কি ঢোকানো হচ্ছে আপনি জানবেন না। ওটা কি ঢোকানো হচ্ছে? সাপ, ব্যাং, ছুঁচো কি আছে তার মধ্যে? কেন কেন লাগানো হবে? আপনার দরকার কিনা? আপনাদের যদি একটা বলি, আচ্ছা একটা ভয়ঙ্কর রোগ এসছে, রোগটার নাম ধপনা। ধপনা রোগে অনেক লোক মারা যাচ্ছে। আসুন, একটা ভ্যাকসিন এনেছি, আপনি নিন। আপনি নেবেন? তখন আপনি দেখবেন না ধপনা রোগটা কি, কোথায়, কাউকে তো মরতে দেখলাম না। তাহলে যে রোগটাতে লোকে মরেনি, তাহলে আমি ভ্যাকসিন নেবো কেন? এইবার যদি আমি বলি, টিভিতে যদি দিনরাত বলতে থাকি, টিভি চালিয়ে দিন, ধপনাতে এত জায়গায় এত লোক মারা গেল, ধপনায় কেরালায় এত লোক মারা গেল, অন্ধ্রপ্রদেশের চিকাগোতে এত লোক ধপনা রোগী মারা গেল, চিকা
আমাদের কাছে সঙ্গীত, বিনোদন, চতুর নাচ, নাঙ্গা নাচ, হাত নাঙ্গা নাচ, এইসবের মধ্যে ক্রিকেট, রাজনীতি, কে কার বান্ধবীর ঘরে কল ফ্ল্যাটে কত টাকা পাওয়া গেল, এইসব পলিটিক্যাল পার্টির মধ্যে গন্ডগোল, মারামারি, এইসবের মধ্যে দিয়ে আমাদের মাথাটাকে ওরা ব্লক করে রেখে দিয়েছে। আর আমরা যখন এই ধর্ম নিয়ে হানাহানি করছি, পলিটিক্যাল পার্টি নিয়ে হানাহানি করছি, সবুজ গেরুয়া নিয়ে হানাহানি করছি, আমরা কিন্তু সবাই মানুষ। আপনি সবুজের হন, গেরুয়ার হন, লালের হন, আমরা কিন্তু সবাই ভারতবাসী। কিন্তু আমরা বুঝতে পারছি না আমাদের দেশটা কিন্তু বিক্রি হয়ে গেছে আন্তর্জাতিক শক্তির কাছে, বিল গেটসের মতো শক্তির কাছে আমাদের দেশ কিন্তু বিক্রি হয়ে গেছে। আর আমাদের দেশ কিন্তু একটা বড় বাজার হয়ে গেছে। আমাদের দেশে কি নেই বলুন দেখি? সবুজ প্রান্তর, অগাধ ফসল হয় আমাদের দেশে, খনিজ সম্পদ আছে, এত কিছু আমাদের দেশ। আর এই দেশটা হলো এখন ওদের কাছে বাজার, আর এই দেশটা ওরা দখল করে নিয়েছে। আর তাই আস্তে আস্তে আমাদের জমি থেকে উৎখাত করা হবে, রোবট দিয়ে চাষ হবে। কোথায় আছেন ব্লু রিভার টেকনোলজি? আস্তে আস্তে দেখবেন আদানি কত হাজার একর, কত লক্ষ, 2.5 লক্ষ একর জমি ইতিমধ্যেই প্রস্তাব এসে গেছে আদানি চাষ করবে। তাহলে গরিব মানুষ, কৃষকেরা তারা চাষ করবে না? না, করবে না। এত লোক লাগবে না তো। মনে রাখবেন আরো অনেক কিছু বলার আছে যদি আপনাদের ধৈর্য থাকে। এবার আমি মূল গুরুত্বপূর্ণ বিষয়টা বলে যাচ্ছি, কারণ আগামীতে যে ভ্যাকসিন গুলো আসছে সেই ভ্যাকসিন গুলো আপনারা নেবেন কি নেবেন না সেটা সম্পর্কে আপনাদের জানাটা, একটুখানি বুঝে নেওয়াটা জরুরি। এবং যদি আপনারা নিতে চান তো নিয়ে নেবেন, গণতান্ত্রিক দেশ। কিন্তু নিতে না চাইলে কেউ জোর করতে পারবে না আইনত, সেটাও বলে যাচ্ছি। এবং সেই ক্ষেত্রে কি করে এড়াবেন, যদি নিতে না চান কি করে না বলবেন, সেই প্রসেসও আমি আপনাদের বলে যাচ্ছি। বাকিটা আপনাদের সিদ্ধান্ত। 2024-এর যে বাজেট এসেছে আপনারা জানেন, জাতীয় বাজেট, সেখানে এই প্রথম একটা ঘোষণা এসেছে যা আগের কোনো বাজেটে ঘটেনি। এটাকে আমি বলবো অভূতপূর্ব, আনপ্রেসিডেন্টেড ইভেন্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স। কি একটা ভ্যাকসিনকে ফ্রি করে দেওয়া হয়েছে, আরো একটা ভ্যাকসিন বাজেটের মাধ্যমে ফ্রি। কি হেপাটাইটিস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, HPV বলে একটা ভাইরাস আছে, যেটা নাকি 1 ডজনেরও বেশি ক্যান্সার তৈরি করে, মেয়েদের যৌনাঙ্গের ক্যান্সার তৈরি করতে পারে, এছাড়া মলদ্বারের ক্যান্সার, এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর নাকি ক্যান্সার এই ভাইরাসের মাধ্যমে সৃষ্টি হয় বা কষ্ট হয়। ঠিক আছে, আমরা মেনে নিলাম, তথ্য বিজ্ঞান আমরা মেনে নিলাম। বেশ, এবারে কিন্তু মন দিয়ে শুনবেন। তো এই যে HPV ভ্যাকসিন, এটা দেওয়া হবে আমাদের দেশে, আমাদের রাজ্যেও দেওয়া হবে এবং গোটা দেশে দেওয়া হবে। জাতীয় টিকাকরণ কর্মসূচির মাধ্যমে, ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামের মাধ্যমে দেওয়া হবে। এই ধরুন আগামী কয়েক মাসের মধ্যে, হয়তো মে জুন এরকম সময়ের মধ্যে এটা দেওয়া হবে। কাদের দেওয়া হবে? 9 থেকে 14 বছর বয়সের কিশোরীদের জন্য, কিশোরীদের জন্য স্কুল পড়ুয়া, এটা স্কুলেও দেওয়া হবে বা স্বাস্থ্য কেন্দ্রেও দেওয়া হবে। আরো প্রস্তাব এসেছে শুধু কিশোরী নয়, 9 থেকে 14 কিশোরদেরও দিতে হবে, এরকমও একটা আবেদন এসেছে। ডাক্তাররাই আবেদন করছেন, সব ডাক্তার নন। মনে রাখতে হবে সব ডাক্তার কিন্তু মুনাফাবাজ নয়। এখনো কিছু কিছু ডাক্তার আছেন যারা সত্যি কথা বলেন। এরকম কয়েকজন ডাক্তারকে আমি চিনি যারা এই কোন সময় আমাদের পাশে ছিলেন, তারা সাধ্যমতো তাদের প্রচার করেছেন, মানুষের জন্য কাজ করেছেন। কিন্তু বেশিরভাগ ডাক্তারই কিন্তু, ডাক্তারদের দোষ দিয়ে কি হবে মশাই? আমরা তো সবাই মুনাফা পাচ্ছি, ইনকামের সুযোগ হলে আমরা ছাড়ি। লোভ 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 আর লোভ আমাদের কিন্তু শেষ করছে। আমরা বুঝতে পারছি না, আমরা ভুলে যাচ্ছি যে আমাদের সমাজটা যখন শেষ হয়ে যাবে তার প্রভাব আমাদের উপরও পড়বে। আমরাও কিন্তু ছাড় পাবো না। পাশের বাড়িতে আগুন লাগলে একদিন আগুনটা নিজের বাড়িতেও লাগে, আমরা সেটা বুঝতে পারছি না। আমরা কিন্তু এটা না জেনে একে অপরের ক্ষতি করে যাচ্ছি। যাই হোক, এই ভ্যাকসিন দেওয়া হবে 9 থেকে 14 বছর বয়সীদের।
টিকা আমার কথা মিলিয়ে নেবেন, 2-1 মাসের মধ্যেই দেওয়া হবে। এই টিকা কে বানাচ্ছে? করোনা ভ্যাকসিন যারা বানিয়েছে, অর্থাৎ সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, SII, মিলিয়ে নেবেন আমার কথা। আপনারা তো অনেকে স্মার্টফোন ব্যবহার করেন, একটুখানি গুগলটা করে নেবেন না, তাহলে বুঝতে পেরে যাবেন। বেশ, ভ্যাকসিনটার নাম কি? সার্ভিভ্যাক। এই ভ্যাকসিনটার নাম সার্ভিভ্যাক। বানাচ্ছে কে? সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। টাকা ঢেলেছে কে? বিল গেটস। করোনা ভ্যাকসিনের সময় যে টাকা ঢেলেছে তিনি ঢেলেছেন, বিনিয়োগ করেছেন। শুধু করোনা ভ্যাকসিন নয় বা এই HPV ভ্যাকসিন নয়, গোটা বিশ্বে যত ভ্যাকসিন তৈরি হচ্ছে এখন, সব ক্ষেত্রেই এই মাননীয় বিল গেটসের অবদান। উনি ইনভেস্ট করেন। এ নিয়ে আমি বিস্তারিত বইপত্রও লিখেছি। এখানে যারা উপস্থিত আছেন কেউ কেউ আমার বইপত্র পড়েওছেন, পরিচিত কয়েকজন আছেন এখানে। তো যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। এইবার আমরা দেখে নিই, এই যে ভ্যাকসিন যেটা দেওয়া হবে 9 থেকে 14 বছর বয়সের মেয়েদের, মূলত সেটা কি আমাদের দেশে আগে কোথাও কখনো দেওয়া হয়েছিল? ট্রায়াল হয়েছিল? হ্যাঁ, সেই খবরই আপনাদের দিতে চলেছি, শুনলে চমকে উঠবেন। ট্রায়াল মানে বোঝেন তো, যে কোনো ড্রাগ বা যে কোনো ভ্যাকসিন যখন বাজারে আনা হয় তার আগে একটা ট্রায়াল হয়। কি টেস্ট করা হয় যে ওষুধটা বা এই ভ্যাকসিনটা কতটা কার্যকরী, কতটা এফেক্টিভ। একটা জিনিস মানুষের শরীরে ঢোকাবো, ইনজেক্ট করব, সেটা তো দেখে নিতে হবে না? নিয়ম কানুন তো এখনো উঠে যায়নি, কিছু তো আইন টাইন এখনো আছে। বেশ, দেখবেন যে কোনো ড্রাগ বা ওষুধ যখন, ভ্যাকসিন বিশেষ করে, বাজারে আনা হয় তার আগে অ্যানিমাল টেস্ট হয়, ইঁদুরের উপর টেস্ট হয়। ইঁদুর, গিনিপিগ, দেখবেন তো গিনিপিগ কথা জানেন, এদের উপরে টেস্ট হয়। এরাও তো স্তন্যপায়ী, মানুষের কাছাকাছি। এইভাবে এদের উপর টেস্ট হতে হতে অ্যানিমাল টেস্ট বলা হয়, ট্রায়াল বলা হয়। সেইখানে রেজাল্ট স্যাটিসফ্যাক্টরি হলে বা ভালো হচ্ছে, ইতিবাচক রেজাল্ট হচ্ছে, তারপরে হিউম্যান ট্রায়াল হয়, মানুষের উপর ট্রায়াল হয়। ঠিক আছে? তারপরে যদি দেখা যাচ্ছে যে না, এত ভালো ফল হচ্ছে যে 2-1টা খারাপ হচ্ছে, দেখা গেল কি 50 জনের উপর এটা ট্রায়াল করা হলো। 50 জন স্বেচ্ছাসেবক, ওরা নেয়, পয়সা করে দিয়ে নেয়। আপনি তো রাজি হবে না, গরিব মানুষগুলোকে নেয়, জানেন তো। অনেকে না জানিয়ে বলাই হয় না যে কি হচ্ছে, ওষুধ দেবো আপনাকে, টাকা দেবো, আপনি একটু থাকবেন, আমরা দেবো। কত দেবেন? 50,000 টাকা। তারপরে দেখা গেল কি 50 জনের ভালো থাকলো, কোনো সমস্যা হলো না। একজনের একটু চর্চা হলো, তার মানে কি দেখা গেল যে রোগটার জন্য ভ্যাকসিন দেওয়া হলো সেই রোগটা আর হলো না ওদের, মানে ওরা আটকে দিল। তার মানে সাকসেসফুল ভ্যাকসিন, তাই তো? 50 জনের মধ্যে 49 জনের কিছুই হয়নি, এফেক্ট হয়নি, সাইড এফেক্ট হয়নি। আর একজনের একটু জ্বর এসেছিল, মিটে গেছে 2 দিনে। তার মানে এটা ভালো, বলা যেতে পারে ভালো। এইরকম ভাবে ট্রায়াল করার নিয়ম। শুধু একবারে জানেন তো, আগেকার যে ভ্যাকসিন বললেন, জয়ডকের ভ্যাকসিন বা 2 বছরের ভ্যাকসিন, একটা ভ্যাকসিনের 100 বছর, 150 বছর কাছাকাছি বা 50 বছর মিনিমাম লেগেছিল। 50 বছর লেগেছিল পোলিও ভ্যাকসিন ফেলাতে। কোভিড ভ্যাকসিন কত বছর লাগলো? কয়েক মাসের মধ্যে চলে এলো। ওরা বলছে টেকনোলজি অনেক উন্নত হয়েছে, কিন্তু টেকনোলজি উন্নত হতে পারে, কিন্তু ট্রায়াল করতে গেলে তো সময় লাগে। একটা মানুষের স্বাস্থ্যের তাকে তো অবজার্ভ করতে হয়, সেই সময়টা দিতে হয় তো। যাই হোক, এবার প্রশ্ন করবেন না, এই যে ভ্যাকসিনটা 9 থেকে 14 বছরের মেয়েদেরকে, কিশোরী হলো কি, তার ফল কি, কতজনের উপর ট্রায়াল করা হয়েছিল, কতজনের উপর টেস্ট করা হয়েছিল, এই প্রশ্নটা করবেন না? আমি তো করব, আরটিআই আমরা করছি। কারণ
কোনো পরিসংখ্যান এখনো দেয়নি যে এই যে আমরা একটা ভ্যাকসিন এসেছি সার্ভিক্যাল ক্যান্সার বা অ্যানাল ক্যান্সার এগুলো আটকাবে, এই একটা ভালো ভ্যাকসিন, নাম হচ্ছে সার্ভাভ্যাক। এই যে ট্রায়াল আমরা করেছি, এই ভালো ভালো ফল আমরা পেয়েছি, 100 জনের উপর প্রয়োগ করা হয়েছিল, দেখা গেল যে সবাই ভালো আছে এবং তারা ক্যান্সারও তাদের মধ্যে তারা প্রতিরোধ করে পাচ্ছে। এরকম কিছু ওরা বলছে না, কোনো পরিসংখ্যান নেই, কোনো ডেটা নেই, কিছুই নেই, শুধু বলছে কি বললো খবরটা আমি আপনাদের দেখাতে পারি। ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ আর অলওয়েজ ওয়েলকাম। খবরটা দেখাতে পারি। কি বলছে? ভারতের তৈরি ইন্ডিজিনাস ভ্যাকসিন, মানে স্বদেশে নির্মিত ভ্যাকসিন, খুব ভালো, কার্যকরী। কার মতো কার্যকরী? মার্ক বলে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, বিদেশি মার্কিন কোম্পানি, মার্ক, তার মতো ভালো। তখনই আমি চমকে উঠলাম, আমি কেন, আপনিও চমকে উঠবেন যদি শোনেন। এই যে ভ্যাকসিন সার্ভাভ্যাক যেটা দেওয়া হবে, তার সঙ্গে তুলনা করা হচ্ছে মার্ক বলে একটি ফার্মা কোম্পানি, তুলনা করা হচ্ছে বড় একটি ফার্মা কোম্পানি। তারাও একটা কিন্তু এই এইচপিভি ভ্যাকসিন বানিয়েছিল। কি নাম? গার্ডাসিল। নামটা মনে রাখবেন, গার্ডাসিল। আপনাদের গ্রামে এই প্রথম শুনছেন, কারণ এগুলো কেউ আপনাদের জানায় না। সেই গার্ডাসিল বানিয়েছিল এই বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্ক, এবং সেই গার্ডাসিল প্রয়োগ করা হয় বিনা অনুমতিতে, না জানিয়ে। প্রয়োগ করা হয় জানেন? তাদের দেওয়া হয় গরিব 80 মেয়েদের দেওয়া হয়। কোথায় কোথায় দেওয়া হয়? 2000 ঘটনা, তখন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা হয়নি। খাম্বাম জেলায় দেওয়া হয়, সেখানে 15,000 কিশোরীকে দেওয়া হয়। সবচেয়ে থাকে গরিব ঘরে আদিবাসী ট্রাইবাল কিশোরী, তাদেরকে দেওয়া হয়। আটটাতে দেওয়া হয়, সেখানে এরকম প্রায় 14,000 কিশোরীকে দেওয়া হয়। কিভাবে দেওয়া হয়? এরকম একটা ভ্যাকসিন যেটা প্রথম দেওয়া হচ্ছে আমাদের দেশে 2009 সালের ঘটনা বলছে। তখন কি উচিত ছিল বলুন দেখে? তখন উচিত ছিল গার্জিয়ানদের, অভিভাবকদেরকে জানানো যে আপনাদের মেয়েদের শরীরে এরকম একটা ভ্যাকসিন আমরা দিই, ট্রায়াল টাইপের, আগে এটা আমরা দেখতে চাইছি কতটা কার্যকরী, তো আপনাদের দিতে সই করতে হবে। কিন্তু তাদের কিছু বলা হয়নি, দেওয়া হয়েছে টিপস, কিছু না বলে ঠিক হয়। আর বেশিরভাগের কাছে কিছুই বলা হয়নি, জানানো হয়নি। প্রিন্সিপালদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে, বুঝতেই পারছেন কিসের আন্ডারস্ট্যান্ডিং, আর বলার অপেক্ষা রাখে না। আমাদের দেশে এই আন্ডারস্ট্যান্ডিংটা বড় বেশি, জানেন তো। আমরা এই লোভের জন্য, মুনাফার জন্য, কটা টাকার জন্য আপন জনকেও বেঁচে দিতে পারি, দেশ তো দূরের কথা, আমরা দেশটাকেও বেঁচে দিয়েছি। তো সেই সব মেয়েদেরকে দেওয়া হলো, কেউ জানতে পারেনি, গোপনে গোপনে এই কাজ হয়েছে। ল্যাবরেটরি পরীক্ষা নিরীক্ষা, আরে ক্লিনিক্যাল ট্রায়াল, তারপর কি হলো? কেউ জানতে পারতো না, জানেন তো। এইসব খবর কে জানতে পারে? আমরা পলিটিক্স নিয়ে, ধর্ম নিয়ে, এসব নিয়ে বেশি বাঁচি, ক্রিকেট খেলা নিয়েই বেশি ব্যস্ত থাকি। কিছুদিন পরে একটা ছোট পেপার, লোকাল পেপার, বড় বড় খবরের কাগজ নয় কিন্তু, বড় সংবাদপত্র নয় কিন্তু, ছোট পেপার, যেমন ধরুন বেলদা বার্তা, বেদান্ত নিউজ, এরকম অনেক লোকাল পেপার থাকে। সেরকম একটা পেপারের সাংবাদিক, তারা ওই এলাকাগুলোতে খবর সংগ্রহ করতে যায়। কি খবরটা যা সাংবাদিকদের কাজ, বুঝলেন তো, খবর সংগ্রহ। তারা তখনও জানেনি যে কেঁচো করতে সাপ বেরিয়ে পড়বে। তারা এইসব গ্রামে এইসব কিশোরীদের দেওয়া হয়েছিল এই সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন। দেখে বেশ কিছু মেয়ে মারা গেছে, অন্তত 5 জন, পরে আরো কয়েকজন মারা গেছে, এরকম আরো আরো খবর আসতে থাকে। তখন তারা এটাকে খবর করে, খবরে বোঝে ওদের লোকাল পেপারে ব্যাপারটা ছড়ায়। কি ছড়ায়? এই যে ভ্যাকসিনটা গার্ডাসিল, সেটাও কার ভ্যাকসিন? বিল গেটসের ভ্যাকসিন, কোভিশিল্ড
যার ভ্যাকসিন, বিল গেটসের ভ্যাকসিন। এখন যে ভ্যাকসিন আবার আসছে, এই যে বললাম সার্ভোভ্যাক, সেটাও বিল গেটসের ভ্যাকসিন। কমন একটা ফ্যাক্টর আছে, ভাবুন, ভাবা শুরু করুন, ইন্টারন্যাশনাল পলিসিটা বুঝুন। তো যাই হোক, সেই বিল গেটসের ভ্যাকসিন গার্ডাসিল, সেটা এই গরিব আদিবাসী মেয়েদের দেওয়া হয়েছিল। তার ফলে এরকম মারা গেছে বেশ কয়েকজন, এবং অনেকেরই খিঁচুনি, নার্ভের প্রবলেম, শরীরে অসুস্থতা, শয্যাশায়ী, এই খবরগুলো বেরিয়ে এলো। পাথ বলে একটা এনজিও কে দিয়ে, বিল গেটসের একটা এনজিও আছে, তার নাম পাথ, PATH, তাকে দিয়ে এই ভ্যাকসিন কর্মসূচি করা হয়। এই খবরটা পার্লামেন্টে চলে যায়। তখন আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন মনমোহন সিং। 2009 সালের ঘটনার কথা বলছি। পার্লামেন্টে রীতিমতো আলোচনা হয়, উত্তপ্ত বিতর্ক হয়, বিদেশের শাস্তি দাবি করা হয়, বিদেশের বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়। সেই খবরও আমার কাছে আছে, আপনাদের চাইলে আমি দিয়ে দিতে পারি। রীতিমতো হইচই হয়, যাওয়া হয়। তারপরে ওই যে এত টাকার জোর, গোটা পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির মধ্যে একজন বিল গেটস, টাকার জোর, যে রাজনীতি দল কিনে ফেলতে পারে, দেশ কিনে ফেলতে পারে, সব আমরা ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। মানুষ ভুলে যায়, আমরা সব জানেন তো, ভুলে যাই। আমাদের স্মৃতিশক্তি নেই। আমরা কিছু কিছু মনে রাখি, সিনেমা, ক্রিকেটার কত বলে কত রান করেছিল, কতগুলো সেঞ্চুরি আছে, এসব আমরা মনে রাখি। কোন সিনেমায় কে ফাটিয়ে দিয়েছিল, এসব আমরা মনে রাখি। কিন্তু না খেতে পেয়ে কত মানুষ আমাদের দেশে মরে যায়, ফলে ভ্যাকসিন প্রয়োগে কত মানুষ আমাদের দেশে অকালে ঝরে যায়, চলে যায়। আমাদের প্রতিবেশী, আমাদের আপনজন, আমাদের ভাই, আমাদের বোন, আমরা রাখি না। আমরা তো অন্য কাজে ব্যস্ত, আমরা তো এগুলো নিয়ে প্রশ্ন করি না। সেই সুযোগে বাইরের শক্তি, ইন্টারন্যাশনাল শক্তি, এই আমাদের দেশ সাদা চামড়ার ব্রিটিশরা এত বছর কি করে শাসন করলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন? আমরা সচেতন নই বলে, আমাদের মধ্যে একতা নেই বলে ওরা করতে পেরেছিল। আর এখন অন্যভাবে, এখন তো দূর থেকে রিমোট দিয়ে শাসন হয়, এখন আর এসে এসে শাসন করতে হয়। তাই সাদা চামড়া যখন আপনি রাস্তায় দেখবেন না, বন্ধু কাটে করে বেড়াচ্ছে, দেখতে পাবেন না। চার্লস টেগারকে দেখতে পাবেন না, কিক করতে পাবেন না। কিন্তু ওরা এখন ভোট দিয়ে আমাদের নেতাগুলো লেভেলের, প্রধানমন্ত্রী বলুন, টপ লেভেলের সবাইকে ওরা ম্যানেজ করে নিয়েছে। কি ম্যানেজ? আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে। আমি কিন্তু কোন রাজনৈতিক দলের লোক নই। এখানে আমরা সবাই, যে কোনো রাজনৈতিক দল করি না কেন, প্রত্যেকেরই একটা শরীর আছে, প্রত্যেকেরই একটা পরিবার আছে, একটা স্বাস্থ্য আছে। অসুখ বিসুখ কে হেল্প করবে, কে পাশে থাকবে? তাহলে সেই যে ভ্যাকসিন, যেটা এতগুলো মারা গেল, সেই বিল গেটসের ভ্যাকসিন, এবার নামটা শুধু বদলে গেছে। কারণ ওরা তো ট্রায়াল যেটা আমাদের দেয়নি, যে বলছে এটা ভালো, কিন্তু আবার বলছে ওটা মার্কের মতোই ভালো, অর্থাৎ গার্ডাসিলের মতোই ভালো। তাহলে কিরকম ভালো? আমরা জেনে গেছি গুজরাটে কি হয়েছিল, খামামে, অন্ধ্রপ্রদেশে কি হয়েছিল, আমরা তো জেনে গেছি। তাহলে তখনই প্রশ্ন যাচ্ছে। তাই আমি বারবার করে আপনাদের বলবো, যদি আপনারা জানতে চান, যে কোনো ভ্যাকসিনের ক্ষেত্রে রীতিমতো বলাই যায়, স্বাস্থ্যকর্মীরা আপনাদের সাইড এফেক্ট বলবে, সাইড এফেক্ট কি আছে জেনে শুনে নেবেন। যদি মনে করেন হ্যাঁ, তাহলে নেবেন। যদি প্রশ্ন করেন কি করে বুঝবো নেওয়া উচিত কি উচিত নয়, আমরা তো জানি এত শত এইসব জটিল ভেতরে কি আছে না আছে, আপনি না হয় জানলেন, আমরা তো অত পড়াশোনা করিনি, লেখাপড়া করিনি, তাহলে আমরা কি করে বুঝবো কোনটা ভালো কোনটা খারাপ? এর উত্তরে আমি আপনাদের একটা খুব সহজ কথা বলবো, খুব সহজ কথা, যেটা আপনারা সহজেই বুঝতে পারবেন। কোন ভ্যাকসিন নেবেন কি নেবেন না, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন
চোখ কান খোলা রাখলে। কিভাবে বুঝতে পারবেন? ভ্যাকসিন আপনাকে কেন দেওয়া হয়? রোগের জন্য দেওয়া হয় তো, ফর এ পার্টিকুলার ডিজিজ, টু প্রিভেন্ট এ ডিজিজ, যাতে করে আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি হবে এবং সেই অ্যান্টিবডি দিয়ে আপনি সেই প্যাথোজেনটা, সেই রোগটির মোকাবিলা করতে পারবেন। খুব সহজ করে বললাম। এইবার ভ্যাকসিনটা নিচ্ছেন কোন রোগের জন্য? এবার সেই রোগটা আপনাদের তো বলা হবে, এই রোগের জন্য এই ভ্যাকসিন। এইবার চোখ কান খোলা রেখে 4-5টা তাকান, জানলা খুলে দেন, দরজা খুলে দেন, পাড়ার মধ্যে হাঁটুন, মাঠের মধ্যে হাঁটুন, এই পাড়া থেকে আরেক পাড়ায় যান, খোঁজ খবর করুন, এই থেকে আরেক গ্রামে যান, খোঁজ খবর করুন। দরকার হলে গাড়ি ঘোড়া এখন চলছে, আপনারা ট্রেনে করে চলে গেলেন ট্রেনে করে চলে গেলেন কলকাতা, ট্রেনে করে চলে গেলেন অন্ধ্রপ্রদেশ, যদি মনে হয়। তারপরে জিজ্ঞাসা করুন, এই যে একটা রোগ এসছে, কত লোক মরেছে, কত লোক মরেছে সেটা আগে জানুন। এই যে কি বলছে, সার্ভিক্যাল ক্যান্সার, নাম শুনেছেন? বলে না, নাম কি শুনেছেন? সার্ভাইকাল ক্যান্সারের নাম শুনেছেন? শোনেননি। তো যাই হোক, সহজ করে বলি, যৌনাঙ্গের ক্যান্সার বা সার্ভিক্সের ক্যান্সার, ওটা নারী শরীরেই হয় ওটা। আর অ্যানাল ক্যান্সার নাকি পুরুষেরও হতে পারে, ওরা বলছে নারীরও হতে পারে। মলদ্বারের ক্যান্সার, আপনি এবার খোঁজ নিন, মলদ্বারের ক্যান্সার বা যৌনাঙ্গের ক্যান্সার আপনাদের পাড়ায় গ্রামে কতজন মারা গেছে, কতজনের হয়েছে, খোঁজ নেবেন না? তবে তো ভ্যাকসিনটা নেবেন। যদি দেখেন হ্যাঁ বাপরে, আমি আপনার পাড়ায় বা আপনার গ্রামে বা আপনার এলাকাতে আপনি তার থেকে খোঁজ করে দেখলেন 100 জন মানুষের এইরকম রোগ হয়েছে, তখন নেবেন, নিশ্চয়ই নিয়ে নেবেন। আমি তো বলবো না দেখতে, আপনি তো দেখতে পাচ্ছেন এই রোগটা হচ্ছে লোকে, ভয়ঙ্কর রোগ তো। কিন্তু দেখা গেল আপনি এরকম গ্রামের পর গ্রাম, পাড়ার পর পাড়া খোঁজ খবর করলেন, আত্মীয় স্বজনের মধ্যে খোঁজ খবর করলেন, হ্যাঁ রে সার্ভাইকাল ক্যান্সার কারো হয়েছে তোদের, হ্যাঁ রে মলদ্বারের ক্যান্সার, অ্যানাল ক্যান্সার তোদের কারো হয়েছে রে, কজনের হয়েছে? দেখা গেল কাউকেই পেলেন না। বা হয়তো দেখা গেল 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ এরকম খোঁজ করে যদি সময় থাকে, তার মধ্যে দেখা গেল একজন পেলেন, তখন কি আপনি নেবেন? বলুন, নিজেকে বুদ্ধি করুন। এই যেমন আমাকে একজন প্রশ্ন করলো অনেক কিছুদিন আগে, তখন এমএমআর ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। এমএমআর, এম ফর মামস, এম ফর মিজলস, এম ফর আর ফর রুবেলা। রুবেলাটাকে জার্মানিতে হামকে রুবেলা বলা। এইবার আমাকে একজন জিজ্ঞাসা করলো, হামের ভ্যাকসিনটা কি নেব? আমি তাকে বললাম কেন হঠাৎ করে এই প্রশ্ন? না আসলে বুঝতে পারছি না নেবো কিনা, এদিকে দিচ্ছে হামের ভ্যাকসিন। আমি বললাম দেখুন, ভ্যাকসিন কি ভালো খারাপ আপনার পক্ষে বোঝা হয়তো সম্ভব নয়, আপনি তো অত পড়াশোনা করেননি। তো হামের ভ্যাকসিন যখন, আপনি একটু পাড়াতে খোঁজ খবর করুন তো, হামে কজন মারা গেছে। হাম তো ছোটবেলায় আমারও হয়েছিল, বেঁচে আছি। আমাদের ছোটবেলায় যারা বয়স্ক মানুষ সেখানে আছেন, সবারই কোনো না কোনো সময় হাম হয়েছে, মিজলস হয়েছে। তো হামের ভ্যাকসিন আমরা তো লাগিনি। তাহলে যদি মনে হয়, আপনার যদি মনে হয় যে আপনাদের এলাকায় হামে অনেক লোক মারা যাচ্ছে, অনেক শিশু মারা যাচ্ছে, তাহলে দিয়ে দিন। এবার উত্তর কিন্তু আমি যা বলার বলে দিয়েছি, নিজেরা মাথাটা খেলান। আর একটা কি, রুবেলা, এমএমআর ভ্যাকসিন ফুল ফর্ম কি? মামস, মেজলস, রুবেলা। রুবেলা, আমাকে আরেকজন প্রশ্ন করলো, রুবেলা ভ্যাকসিনটা কি নেব? আমি তখন বললাম রুবেলাটা কি বলুন তো? রোগ, হ্যাঁ বেশ, রোগ হলে তবেই তো ভ্যাকসিন নেবেন। আচ্ছা, রুবেলাতে কেউ মরেছে আপনার আশপাশে? কারোর পরিচয় সমস্যা হয়েছে রুবেলাতে? যে মরুক নাই মরুক, কিন্তু হসপিটালে ভর্তি হয়েছে রুবেলা, ভয়ঙ্কর রুবেলা, রুবেলার ফলে অঙ্গহানি হয়ে গেছে, এরকম কিছু শুনেছেন? না, তো রুবেলা নামটাই শুনিনি। তা আপনি যে রোগটার নাম শোনেননি, সে রোগের কি সমস্যা বলুন তো? নাম কেন শুনবেন? ওটা তো জার্মানিতে শব্দটা চলে, জার্মান মিজলসকে রুবেলা বলে, এবং বলা হয় ওটা গর্ভবতী মহিলাদের হয়, গর্ভবতী মহিলাদের নাকি হয় ওটা, এবং সেটা সেখান থেকে শিশুদের মধ্যে, সন্তানের মধ্যে আসতে পারে। সে ভালো কথা, মেনে নিলাম।
কিন্তু সন্তানের মধ্যে যদি এসে থাকে মায়ের কাছ থেকে, তাহলে রুবেলাতে কজন মরেছে খোঁজ নিয়ে নিন। আপনাদের এলাকায় রুবেলায় কেউ মারা গেছে? তো রুবেলা এবার বুঝুন নেবেন কি নেবেন। এইভাবে দেখবেন যত ভ্যাকসিনই আসুক, আগে নিজে দেখবেন, আশপাশটা দেখে নেবেন। টিভি দেখবেন না, টিভিটা পুঁজিপতিদের টিভি চ্যানেলগুলো, ব্যবসায়ীরা, ওরা ব্যবসা করার জন্য টিভি খুলেছে। এই যে আমি যে কথাগুলো বললাম ওগুলো টিভিতে বলবে? বলবে? বললে আমাকে এখানে আসতে হতো। আগে তো আমি টিভিতে বলেছি, যখন আমি তো লেখালেখি করি, আমার কিন্তু টিভি প্রোগ্রামও আছে, যদি কেউ দেখতে চান আমি দেখাতে পারি। এখন আমাকে ডাকে না কেন বলুন তো? ওই যে এসব বলি না, চ্যানেল 9-এ প্রোগ্রাম আছে, আমার ইন্টারভিউ আছে। হ্যাঁ বলুন। না না ঠিক, আমার অভ্যেস আছে, ঘন্টার ওখানে দাঁড়িয়ে থাকি, তো বসে বললে না এনার্জি পাওয়া যায় না। তো এইবার হচ্ছে, তাহলে ওরা এটা বলবে না, ওদের চ্যানেলে এসব বলা হবে না। তা আমি কেন বলছি, উদ্যোগ কেন নেওয়া হয়েছে? উল্টে তো পকেটের, আর কি বলবো, সেই কারণটা আমি শেষের দিকে বলবো, যে আপনাদের শোনা করতে থাকে। আগে মূল বিষয়টা বলেন, তাহলে খুব সোজা ব্যাপার। যে কোনো রোগ, ডেঙ্গু জানেন তো 2025-এ মিলিয়ে নেবেন আমার কথা, 2025-এ বা 26, খুব দেরি হলে 26, ডেঙ্গু ভ্যাকসিন আসবে, আসবেই। ডেঙ্গু কি করে হয়? মশার কামড়ে হয়, তাই তো, ম্যালেরিয়ার মতো হয়। এবার যদি কাউকে ডেঙ্গু ভ্যাকসিন দিতে আসে, তো আপনি জিজ্ঞেস করুন, দেখবেন না আপনার আশপাশে ডেঙ্গুতে কজন, কলকাতায় নাকি মারা যাচ্ছে, দেখবেন টিভিতে মাঝে মাঝে দেখায় ডেঙ্গুতে মারা যাচ্ছে, বাংলাদেশে প্রচুর লোক মারা গেছে, টিভিতে দেখায়। কিন্তু আমি বারবার বলছি, ডোন্ট ট্রাস্ট টেলিভিশন। টেলিভিশনকে, টিভিকে অনেক আগেই একজন মহামানব ইডিয়ট বক্স বলে গেছিলেন। ইডিয়ট বক্স, বোকা বাক্স বলেছিলেন। তাই সাবধান, যেটা জীবন মরণের ব্যাপার, স্বাস্থ্যের ব্যাপার, সেটা আশপাশ থেকে শিখুন। দেখুন, তাই ডেঙ্গু ভ্যাকসিন যখন আপনাকে দেবে, আপনার তো দেখার দরকার নেই ডেঙ্গু ভ্যাকসিন আপনি জানেন না। ম্যানিলাতে ডেঙ্গু ভ্যাকসিন দেওয়া হয়েছিল, তাতে করে অনেক শিশু মারা যায়। ডেঙ্গু ভ্যাকসিয়া, ডেঙ্গু প্রথম ভ্যাকসিন ডেঙ্গু ভ্যাকসিয়া, তাতে করে প্রচুর শিশু মারা যায়। সেখানকার লোকজন, অভিভাবকরা খেপে গিয়ে ভাঙচুর করে, তারপরে সেই ভ্যাকসিন ম্যানিলায় বন্ধ করে দেওয়া হয়। রাজধানী ম্যানিলা, ফিলিপাইন্স, এই ভ্যাকসিন প্রথম দেওয়া হয়, ডেঙ্গু ভ্যাকসিন। নাম বলে দিচ্ছি, নেবেন, ডেঙ্গু ভ্যাকসিয়া। সেই ভ্যাকসিন কারা বানিয়েছিল? স্যানোফি, স্যানোফি বলে একটা বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি সেই ভ্যাকসিনটা বানিয়েছিল। তারপরে যখন দেখা যায় অনেক শিশু মারা গেল ভ্যাকসিন দেওয়ার পরে, লোকজন যারা কর্তা ব্যক্তি, তাদের বিরুদ্ধে মামলা টামলা চলছে, দেখা যাক কি হয়। ঠিক আছে, তাহলে ডেঙ্গু ব্যাপারে আপনারা জিজ্ঞেস করে নেবেন যে ডেঙ্গুতে আপনাদের এলাকায় কতজন লোক মারা যাচ্ছে, কত ভয়ঙ্কর রোগ, কতজন মারা যাচ্ছে। দেখবেন না যদি বলা যে হ্যাঁ ডেঙ্গুতে অনেক লোক মারা যাচ্ছে, সমস্যা হচ্ছে, কে বারণ করেছে আপনাকে? কিন্তু আমার একটাই অনুরোধ, 4-5টা দেখে সিদ্ধান্ত নেবেন, টিভি দেখে না। যে কোনো রোগ, কি রোগ, আচ্ছা দেখি তো এই রোগটা আশপাশে কজনের হচ্ছে, তারপরে সিদ্ধান্ত নেবেন। আপনার পাড়া শুধু আপনার গ্রাম ট্রাম, আপনার আত্মীয় স্বজনকে ফোন লাগাবেন, এখন তো হোয়াটসঅ্যাপ আছে, জেনে নেবেন কতজনের হয়েছে, তাই তো। এইবার আসছি, ধরুন আপনি কোনো একটা ভ্যাকসিন নিতে চাইলে কোনো প্রবলেম নেই, ওরা খুশি মনে আপনাকে দিয়ে দেবে, খুশি মনে দিয়ে দেবে। কিন্তু এবার ধরুন আপনি মনে করেন এই রোগে, আমি আশপাশে খবর নিয়েছি বা দেখেছি এই রোগে তেমন কোনো বিপদ হয় না, ডেঙ্গু হতেই পারে, আমি ওষুধ খাবো, ডেঙ্গু ট্রিটমেন্ট অনেক কিছু আছে, এগুলো আলোচনা পরে করা যাবে। তো আমি, আমার দরকার নেই, আমি নেবো না। যদি এরকম আপনার মনে হয়, তাহলে সেই ক্ষেত্রে মানে পেঁপের ডালের ব্যাপার আর কি, আপনি প্রাকৃতিক চিকিৎসায় বিশ্বাস করেন, আপনি দেখে নিলেন। এইবার যদি আপনি বলেন না আমি নেব না,
তখন দেখবেন আপনার উপর চাপ আসতে পারে। যেমন করোনা বেলা এসেছিল, কি বলবে? তখন বলবে এটা নিয়ে নেন, ভালো ভালো জিনিস নিয়ে নেন ভালো। তখন বলবেন সাইড এফেক্ট যদি হয় কিছু, যদি আমার অন্যরকম সমস্যা হয় নেওয়ার পরে, তখন ওরা বলবে না হবে না ভালো। তখন বলবেন লিখে দেন আপনি নিজের নাম দিয়ে লিখে দেন, যদি ভ্যাকসিন নেওয়ার পরে আমার সমস্যা হয়, অসুখ বিসুখ হয়, জ্বর হয়, বা শয্যাশায়ী হয়ে গেলাম, বা অন্য কিছু হলো, খারাপ কিছু হলো, তার সমস্ত দায়িত্ব আপনি নেবেন, খরচ খরচা আপনি দেবেন, ট্রিটমেন্ট করাবেন, আপনি লিখে দেন। তারপর দেখবেন আর আশেপাশে দেখতে পাবেন না, আশেপাশে দেখতে পাবেন না, কেউ ধরবে না, নিলে পুলিশ ধরবে। তখন বলবেন সে পুলিশের সঙ্গে আমি বুঝে নেব, চা খেতে খেতে কথা বলবো, মিটে গেল। পুলিশ আপনার শত্রু নয়, পুলিশের শাস্ত্র আছে। আমার সঙ্গে অনেক পুলিশের জানাশোনা আছে, কথা হয়, অনেক বিএসএফ এর জানাশোনা আছে, কথা হয়। তাদেরও তো ভাই পরিবার আছে, তাদেরও তো স্বাস্থ্য আছে, তারা তো মানুষ, তাদেরও তো মগজ আছে, বোঝালে নিশ্চয়ই বুঝে ভাববে অন্তত। সুতরাং ওরা এরকম বলে, কিন্তু আইন কিন্তু বারবার বলে, তাই আপনি পরিষ্কার বলে দেবেন, যদি আপনি নিয়ে নেবেন কোনো ব্যাপার নেই, যদি নিতে না চান বলে দেবেন দেখুন এটা তো বাধ্যতামূলক নয়, আমি মিটে গেল। আর তারপরে যদি প্রবলেম হয়, চাপ দেয় বা কিছু দেয়, আমার নাম্বার আমি দিয়ে যাব, আমাকে বাকিটা আমি কথা বলে বুঝে নেব। আমি বিভিন্ন গ্রামে যাই, আমি এটাই করে থাকি। আমার বক্তব্য এটাই, শরীরটা স্বাস্থ্যটা আমাদের নিজেদের ব্যাপার, কিছু হলে আপন জন্য পাশে থাকে না। তো সেই সময় অপ্রয়োজনীয় যেটা আমি যদি দেখি নাটক করছে, মরছে মানুষ, অসুস্থ হচ্ছে, ঠিক আছে, নীলা আলাদা কথা, অপ্রয়োজনীয় জিনিস আমি কেন দেবো, এটা আমার বক্তব্য। তো সেটা আপনারা ভাববেন। তো যাই হোক, তাহলে সামনে যে দুটো ভ্যাকসিন, একটা বললাম সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন, এইচপিভি ভ্যাকসিন, এই বছরই দেওয়া হবে। এছাড়া আর কি বলে দিচ্ছি, ডেঙ্গু আসবে বলে দিলাম, ডেঙ্গু ভ্যাকসিন, আর একটা ভ্যাকসিন দেওয়া হবে, ওটা সামনের বছরই হয়তো দেওয়া হবে, যক্ষা ভ্যাকসিন, বড়দের যক্ষা ভ্যাকসিন। এবার প্রশ্ন করবেন না হঠাৎ করে যক্ষা ভ্যাকসিন কেন, এত ভ্যাকসিন কেন আসছে? শুধু তাই নয়, আবার জেনে রাখুন করোনার নতুন ভ্যাকসিন আসছে, বাইভ্যালেন্ট ভ্যাকসিন। এখন বাইভ্যালেন্ট শব্দটা আপনারা বুঝবেন না, আমি দরকার নেই বোঝানোর, সহজ করে বলছি। ওরা বলছে করোনার 2খানা ডোজ যারা নিয়েছেন বা 3টে নিয়েছেন, সেটা আর কাজ করছে না, কার্যকারিতা কমে গেছে, ওটা আর কাম করতেছে না। তাই কি করতে হবে, এবার নতুন একটা আনিছি, ওইটা নেন, এটা কাম করব। কি আমি এরকম ভাবে কথা বলছি বলে আপনারা হয়তো অবাক হচ্ছেন না, আমি এমন করে কথা বলি, আমার একটা প্রাণের ভাষা। আমি গ্রামে গেলে নিজের আত্মীয় স্বজনের সঙ্গে এমন করে কথা বলি। ওরা আমাদের ভাষাটা ভুলিয়েছে, আমাদের আয়ুর্বেদকে ভুলিয়ে দিয়েছে, আমাদের সংস্কৃতিকে ভুলিয়ে দিয়েছে, আমাদের তাঁতের শাড়িকে ভুলিয়ে দিয়েছে, আমাদের ভাষাকে ভুলিয়ে দিয়েছে। আমি দেখলাম মিডিয়াম হচ্ছে, কি এগুলো কি? একটা সময় আমরা কেউ অশিক্ষিত লোককে বলতাম কি রে, কথা বলতে পারিস না, কিরম করে কলকাতার ভাষায় কথা বল, কলকাতার ভাষা, আমি ভাত খাবো, তুমি কোথায় যাচ্ছ, তুমি কেমন আছো, এখন তো আবার করে বলেন তুমি কেমন আছো, কায়দা করো, এগুলো বলো, তাহলেই তুমি স্মার্ট হবে, তবে তুমি শিক্ষিত বলে তুমি সম্মান পাবে। এরকম চললো, বেশ কি হলো, আমাদের প্রাণের ভাষাগুলো যে গ্রামে গঞ্জে কত রকমের ভাষা আছে, সে কথা বলে যে সুখ পাওয়া যায়, আপনি বলেন তো, আপনার নিজের যে কথা সুখ পান না, আর বোঝা গেলেই তো হয়। টাঙ্গালের ভাষাও তো আমি বুঝতে পারি, বোলপুরের ভাষাও বুঝতে পারি, রাজবংশী ভাষাও বুঝতে পারি, তো সে যদি তার ভাষাটা কয় কি সমস্যা?
তো ওই যে স্মার্ট হতে হবে, এডুকেটেড হতে হবে, শিক্ষা দীক্ষা দেখাতে হবে, স্ট্যান্ডার্ড হতে হবে, তাই আধুনিক হতে হবে, তাই কলকাতার ভাষাটা বলতে হবে। বেশ ভালো কথা। এইবার অনেকেই কলকাতার ভাষা বললো। গ্রামে গঞ্জের মানুষ কলকাতা গিয়ে বেচারা অনেক চেষ্টা করে কলকাতার ভাষা বলা শিখলো। তাহলে কি হলো, এখন কলকাতার ভাষাটাই যাচ্ছে কি ইংরেজি মিডিয়াম। তো এখন ওই ভাষাটাও চলবে না, বাংলায় আর চলবে না। কলকাতার ভাষা কি, নোয়াখালীর ভাষা কি, টাঙ্গাইলের ভাষা কি, লাটুকি ভাষা কি, বেতার ভাষা কি, ও চলবে না। কি হবে, ইংরেজি বলতে হবে, স্মার্ট হতে হবে, তাই তো। তাই দেখুন বাংলা মাধ্যম স্কুলের অবস্থা কি, শিক্ষা কি শেষ করে দেওয়া হলো ইচ্ছে করে। কোন রাজনৈতিক দলকে দোষ দেবেন না, ভেতরে ভেতরে সব এটা ইন্টারন্যাশনালি হচ্ছে, সব সাজানো আছে। বেসরকারি হাতে, আদানি আম্বানিদের হাতে স্কুলগুলো চলে যাবে এবং তারা ইংলিশ মিডিয়াম বানাবে। বুঝতে পারছেন? আসলে আর ওদের আমাদেরকে শিক্ষিত করার দরকার নেই, ওদের প্রয়োজন ফুরিয়ে গেছে। এখন রোবট দিয়ে কাজ হবে, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কাজ হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা ভারতবাসী, আমরা গর্ব করে বলি বঙ্কিম, আমরা গর্ব করে বলি রবীন্দ্রনাথ, আমরা গর্ব করে বলি সুকান্ত, সেই বাংলা ভাষা এখন আর নাকি স্মার্ট নয়। ইংরেজিটা বলতে হবে, ইংরেজি ভাষাতে ছেলে মেয়েকে শেখাতে হবে, চাকরি বাকরি পাবে, নইলে চাকরি বাকরি পাবে না। অবস্থা দেখুন, তাই তো। কলকাতা শহরের অনেক বাচ্চা কাচ্চা আমি জানি, আমি সাক্ষী, তারা বাংলা সত্যি বলতে পারে না। সেখানে বাংলার থার্ড ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি, প্রথম ভাষা কি ইংরেজি, দ্বিতীয় ভাষা কি হিন্দি। বাংলায় থেকে বাঙালি স্কুলে পড়াশোনা করেও তাদের ভাষা কি, বাংলা ভাষা থার্ড, তারা বলতে পারে না। বলতে আবার বলে আমার ছেলে বাংলা ঠিক বলতে পারে না, এ ছড়াও আছে, আমার ছেলেটার বাংলা আসে না। এই আমরা চেয়েছিলাম, আমরা এরকম স্বাধীনতা চেয়েছিলাম, চাইনি তো। তো একই ভাবে দেখতে গেলে মনে রাখতে হবে, শুধুমাত্র এটা আমাদের শরীর খারাপ, ভ্যাকসিন, এই ব্যাপারটা শুধু নয়। আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থা, তাই তো। চরক সুশ্রুত আমাদের যারা সার্জারি আবিষ্কার করেছিলেন, চরক সুশ্রুত আমাদেরই দেশের লোক তারা, তাই তো। সেই বৌদ্ধ, সেই আয়ুর্বেদ, সেই প্রাকৃতিক চিকিৎসা আমরা সব ওরা শেষ করে দিয়েছে। তার বদলে ওরা যা বলে আমরা তাই করছি। এবার সময় হয়েছে, এবারে প্রশ্ন করতে হবে, চোখ বন্ধ করে সবকিছুকে মেনে নিলে চলবে না। আমি আলোচনা এখানে শেষ করব, এই কারণে শেষ করব, আপনাদের কাছ থেকে প্রশ্ন দেব। প্রশ্ন করতে গিয়ে তো আবার অনেক কথা বেরিয়ে আসবে, প্রশ্ন শুনতে গিয়ে তখন আরো আলোচনা হতে থাকবে। তো আমি চাইছি, আপনারও সন্দেহ হয়ে যাচ্ছে তো, আমি চাইছি আপনারাও আমাকে প্রশ্ন করুন। কারণ এই করোনা কালে আপনারা অনেক কিছু দেখেছেন, বা অনেক রকম আমি যেগুলো হতে চলেছে সেগুলো বলতে গেলে তো অনেক আবার হয়ে যাবে। তো সংক্ষেপে একটু বলে দিই, ওরা কিন্তু বৃষ্টি দেখবেন, অকালে বৃষ্টি আগামীতে বাড়বে। টেকনোলজি এমন পর্যায়ে নিয়ে গেছে, ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র, আবার বলছি, কৃষি কাজে ওরা বিঘ্ন ঘটাবে। কেন ঘটাবে বলুন দেখে? চাষবাস যদি নর্মাল হয়, খাবার দাবার যদি ঠিকঠাক হয়, তাহলে তো মানুষকে ওরা কন্ট্রোল করতে পারবে না। তাই ওরা কৃষিকে কন্ট্রোল করতে চাইছে। কৃষি যাতে করে লাভজনক আর না থাকে, কৃষকের মাথায় হাত বেশি করে পড়ে, তাই অতিবৃষ্টি আসবে, অনাবৃষ্টি করবে, যখন দরকার তখন বৃষ্টি হবে না। এটা হার্ড টেকনোলজির মাধ্যমে এই অনেক কিছু করা যায়, এটা আপনারা এখন হয়তো বুঝবেন না, তাহলে স্বাভাবিক। কিন্তু আগামীতে যাতে করে জমিগুলো ওদের হাতে, কৃষক যাতে করে জমি বেচতে বাধ্য হয়, তাই মনে রাখবেন, জমি কিন্তু প্রাণ থাকতেও বেচবেন না। জমি আসলটা, আসল কিন্তু কাগজের টাকা তখন ওরা ছাপিয়ে নেয়, যখন তখন বাতিল করে দেবে। কাগজের টাকার লোভ দেখিয়ে, কাগজের মাইনের লোভ দেখিয়ে ওরা কিন্তু আসলে আমাদের অরণ্য সম্পদ, আমাদের জমি, আমাদের ভূমি সম্পদ, আমাদের জল সম্পদ, আমাদের খনিজ সম্পদ সব হাতাচ্ছে। এবার
ভারতবর্ষে কিন্তু কৃষি প্রধান দেশ, ওদের টার্গেট কিন্তু জমি, বুঝলেন তো? তাই অনেকে দেখবেন জমি দিয়ে লোন নেয়, জমি বেচে ডিগ্রি কেনে, অনেকে তো জমি বেচে চাকরি বাকরি, স্কুল টিচারের চাকরি করবে বা অমুক কোর্স করবে, বিএড করবে। বিএড যারা বলছি সরকারি চাকরির দিকে যা চেষ্টা করছো, স্কুল শিক্ষক ওইসবের চাকরি, এখন কিন্তু সময় নষ্ট। নিজে কিছু করার চেষ্টা করো, কিছু করার চেষ্টা করো, কিছু করতে পারবে। কারণ ওই শিক্ষক ওই সিস্টেম আমাদের দরকার নেই, সব তুলে দিচ্ছে ওরা। এখন সব বেসরকারি হাতে যাবে, আর চুক্তি ভিত্তিক টিচার 1,000 টাকা মাইনে, 9,000 টাকা মাইনে। আগে হয়তো 40,000 50,000 টাকা মাইনে দিয়ে সুবিধা দিয়ে পার্মানেন্ট পোস্টে আর টিচার নিয়োগ হবে না। আমি বলে গেলাম আজকে এই কথাটা, মিলিয়ে নেবেন। এটা আমি বহু আগেই, আমি 3-4 বছর আগেই বলেছি, যেটা এখন চলে যাচ্ছে। তো যাই হোক, এবার অনেকে ভাববেন যে জমি বেচে একটা চাকরি করব বা জমি বেচে ডিগ্রি করব, এই ফাঁদে পা দেবেন না। জমিটা কিন্তু আপনি রাখুন, ওটাই আসল সম্পদ। যাই হোক, ওরা কিন্তু চেষ্টা করবে আগামীতে হানাহানি, হিন্দু মুসলমান হানাহানি বাড়বে আগামীতে, দেখবেন এরকম বাড়ানো হবে। শান্তিতে বসবাস করছে পাশাপাশি গ্রাম, দেখবেন গন্ডগোল লেগে যাবে হঠাৎ করে। কারণ মানুষকে ওরা কি করবে, বিভিন্ন রকম ভাবে মশাকে ওরা বিভিন্ন দিকে ঘুরিয়ে দিয়ে ওরা ওদের কাজটা করতে থাকবে। যাই হোক, এবার আমাদের যদি কোনো আমি যাবো, আর সেটাও ঠিক নয়। কারণ আমার উচিত, এটা আমি অনেকেই এসেছেন, আমি দেখলাম বেশ কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে অনেকে অনেকক্ষণ ধরে শুনছিলেন আমার। তো যাই হোক, এবারে আমি প্রশ্নোত্তরে যাচ্ছি। আমি মাইক্রোফোনটা অনেক কি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আপনি একটু কষ্ট করে যদি মাইক্রোফোনটা বা ওদের আপনার, হ্যাঁ বিকল্প মাইক্রোফোনও আছে দেখছি, কেউ প্রশ্ন করতে চাইলে নিশ্চিন্তে আমাকে প্রশ্ন করুন। আরো অনেক বিষয় আছে, একটা মিটিং এ এত কিছু বলা যাবে না, আপনারাও ক্লান্ত হয়ে যাবেন, বোর হয়ে যাবেন, নিতেও পারবেন না। এবারে আমি আপনাদের অনুমতি নিয়ে এবার একটু বসছি। হ্যাঁ নিশ্চয়ই। হ্যালো, এই যে মাইক্রোফোনটা নেই। সবাই শুনুন, সবাই সবাই শোনা উচিত। হ্যালো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই, এবং স্যার মহাশয়কেও নমস্কার জানাই। আমি বলছি, সার্ভাইকাল ক্যান্সার আমাদের এলাকায় তো প্রতি বছর বেশ কিছু হচ্ছে। হওয়ার পেছনে কারণটা আপনাদের কাছে জানতে চাইছি। যেমন মারা গেছে বেশ কিছু জন বয়স্কা সব, এবং বর্তমানকাদেরও হচ্ছে, এর পেছনে কারণটা কি? আপনি এই তথ্যটা কোথায় পেলেন আমাকে একটু জানাবেন। হ্যাঁ, প্রথমত এই টার্মটা যেটা আপনি ব্যবহার করছেন সার্ভাইকাল ক্যান্সার, এটা সেখানকার যারা বলছে তারা এই টার্মটা জানে না। তা আপনি কি করে বুঝলেন যে ওটা সার্ভাইকাল ক্যান্সার? আপনি একটা গ্রামে থাকেন, গ্রামে তো সম্ভবত করবো। তো এই শব্দটা, প্রথমত এই সার্ভাইকাল ক্যান্সার শব্দটা খুব নতুন শব্দ, মানে ইদানিংকালে আলোচিত হচ্ছে, মানে বিশেষ